অধ্যায় 11 জিনতত্ত্ব ও বিবর্তন। কনসেপ্ট ম্যাপ। অনুপাত কালো বাদামি 3 অনুপাত 1 অসম্পূর্ণ প্রকটতা 1 অনুপাত 2 অনুপাত 1 সম্পর্কটা হচ্ছে 1 অনুপাত 2 অনুপাত 1 মানব জিন বা লিথাল জিনের অনুপাত হচ্ছে 2 অনুপাত 1 তারপর অপর নাম হচ্ছে পৃথকীকরণ সূত্র ল অফ সেগ্রেগেশন। মনোহাইব্রিড ক্রস সূত্র ল অফ মনোহাইব্রিড ক্রস জনসূত্র বিশুদ্ধ সূত্র ল অফ পিউরিটি অফ গেমেটস। দ্বিতীয় সূত্র বা হচ্ছে স্বাধীনভাবে মিলনের সূত্র। অনুপাত হচ্ছে 9 অনুপাত 3 অনুপাত 1 ব্যতিক্রম পরিপূরক জিন অনুপাত হচ্ছে 9 অনুপাত 7 অ্যাপোস্ট্যাসিস হচ্ছে প্রকট অ্যাপোস্ট্যাসিস অনুপাত হচ্ছে 13 অনুপাত 3 দ্বিতীয় প্রচ্ছন্ন অ্যাপোস্ট্যাসিস অনুপাত হচ্ছে 9 অনুপাত 7 তারপর হচ্ছে মেন্টাল পরীক্ষা হচ্ছে মটরশুঁটি গাছে মরণের কারণ হচ্ছে এক বছর জীবী আইসকাল স্বল্প এবং ফুল আকার বড় হয়ে থাকে বিপরীত বৈশিষ্ট্য বিদ্যমান ফুল ভূলিঙ্গ সংকরণাশী বিশিষ্ট বংশধর উদ্ভর পলিজেনিক ইনহেরিটেন্স ক্রমবর্ধিষ্ণু দ্বিতীয় জিন অনুপাত হচ্ছে 1 অনুপাত 4 অনুপাত 6 অনুপাত 4 অনুপাত 1 জিনগত বিবর্তন ক্রোমোজোম হচ্ছে অটোজোম 22 জোড়া এবং সেক্স ক্রোমোজোম 1 জোড়া। পুরুষ এটা গ্রামেটিক প্রক্রিয়া হচ্ছে এক্স 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 ওয়াই তারপর হচ্ছে মানুষের ড্রসোফিল ঘাঁচা পতঙ্গ তেলাকুচা ইলোটিয়া প্রভৃতি এক্স এক্স নটের পদ্ধতি হচ্ছে ফরিঙ্গা ছাড়পোকা অথোটার অ্যাডাপ্টার তারপর হচ্ছে লিঙ্গ বিধানের পদ্ধতি এবি ও ব্লাড গ্রুপ হচ্ছে ব্লাড গ্রুপ 23%, ব্লাড গ্রুপ এবিতে 8% এবং ব্লাড গ্রুপ বি 35% এবং ও হচ্ছে তো 34%। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার লিঙ্গজনিত অস্বাভাবিকতা প্রায় 60। লক্ষণসমূহ হচ্ছে পেশির দুর্বলতা এবং সমন্বয়ের অভাব, স্থূলতা দেখা দেওয়া, তারপর দ্রুত পেশি ক্ষয় এবং হচ্ছে পুষ্টিঘর কুঞ্চন এবং কপালে টাক খাওয়া, লাল সবুজ বর্ণাঢ্যতা হিমোফিলিয়া, তারপর হচ্ছে ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি, রাতকোনা ফ্রাজিল এক্স সিনড্রোম, তারপর হচ্ছে ফেমিকুলার ফেমিনাইজেশন, হাইপারট্রাইকোসিস, ডায়াবেটিস ইনসিপিটাস 2 প্রকার হয়ে থাকে। হিমোফিলিয়া এ হিমোফিলিয়া 2 প্রকার হয়ে থাকে। হিমোফিলিয়া এ ক্লাসিক হিমোফিলিয়া 18 নম্বর ফ্যাক্টরের অভাবে হয়ে থাকে। হিমোফিলিয়া বি ক্রিস্টমাস ডিজিজ 9 নম্বর ফ্যাক্টরের অভাবে হয়ে থাকে। মোট আরএইচ ফ্যাক্টর মোট 6টি। মেডেলিয়া প্রকারটা ক্যাপিটাল সিডিই, মেডেলিয়াল প্রচ্ছন্ন স্মল সিডিই। তারপর হচ্ছে সৃষ্ট সমস্যা রক্ত সঞ্চালনের জটিলতা, সতর্কতা, কি দাতা ও গ্রহীতার এটির জন্য পরীক্ষা করে নেওয়া উচিত। রক্তে এইডস ভাইরাস জন্ডিস হেপাটাইটিস রোগের জীবনে পরীক্ষা করা উচিত। রক্তে আরএইচ ফ্যাক্টর নির্ণয় করা উচিত। গর্ভজাত ধরনের জনিত জটিলতা এরিথ্রোব্লাস্টোসিস পিটালিস। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট সংজ্ঞাসমূহ অটোসোম যেসব ক্রোমোজোমের জৈবটা দৈহিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় তাদেরকে অটোসোম বলা থাকে। যেমন হচ্ছে মানুষের 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে হচ্ছে 22 জোড়া অটোসোম এখানে এই দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তারপর ছোটোজোম ও হেটেরোজোম তারপর মানুষের 23 জোড়া ক্রোমোজোম রয়েছে এর মধ্যে হচ্ছে 22 জোড়া উভয় লিঙ্কে তারপর হচ্ছে কীরকম হয়ে থাকে এবং ছোটোজোম কিন্তু 23তম জোড়ার মধ্যে নারী ও পুরুষ সদস্যের মধ্যে ভিন্নতার এবং হেটারোজোম এবং সেক্স ক্রোমোজোম বলা হয়ে থাকে। অসম্পূর্ণ প্রকার যখন এক জোড়া বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের সংকরায়ন ক্রস ঘটে প্রথম বংশধরে একাজন মধ্যে প্রথম ফিনোটাইপে পূর্ণ প্রকাশে ব্যর্থ হয়ে থাকে উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি এক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তাদেরকে অসম্পূর্ণ প্রকটতা বলা যায়। অ্যালিল সমস্ত এবং ক্রোমোজোম সম্পূর্ণ দুটি বিশিষ্ট লোকসের অবস্থানকারী নিজস্ব জিন জোড়ার একটিকে অপরটিকে অ্যালিল বলা হয় তাকে সংকর ক্রসে তার হচ্ছে জীবের এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে সংকরণ বা ক্রস করা হয়ে থাকে তাকে সংকর বা মনোহাইব্রিড ক্রস বলা থাকে এরিথ্রোব্লাস্টোসিস পিটালিস। আরএস নেগেটিভ মহিলা ও আরএস পজিটিভ পুরুষের সাথে বিয়ে হলে তার হচ্ছে প্রথম সন্তান সুস্থভাবে জন্মালে ও দ্বিতীয় গর্ভধারণের সময় লোহিত কণিকা ভাঙন বা হচ্ছে হিমোলাইসিস জনিত এবং রক্ত স্বল্পতার কারণে যে রোগ হয়ে থাকে তাদেরকে এরিথ্রোপ্লাস্টোসিস পিটালিস বলা থাকে। এপিস্টেটিক জিন হাইপোস্টেটিক জিন যে জিনটি অপর জিনের বৈশিষ্ট্য বাধা পায় তাদেরকে এপিস্টেটিক জিন যে জিনটি বাধা দেয় তাকে বলা হয় এপিস্টেটিক জিন আর যে জিনটি বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাদেরকে হাইপোস্টেটিক জিন বলা হয়। এপিস্টেসিস একটি জিন যখন অন্য একটি নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন তাদেরকে এপিস্টেসিস বলা হয়। ক্রমবর্ধিষ্ণু দ্বিতীয় জিন তারপর কিছু ক্ষেত্রে জিনোটাইপ বা প্রোটোস্টার জিনের সংখ্যার ভিত্তিতে দ্বিতীয় এবং ডুপ্লিকেটের জিনের প্রভাব বেড়ে যায় এই ধরনের জিনকে ক্রমবর্ধিষ্ণু জিন বলা থাকে। জিন ডিএনএর একটি ঘটাংশ যা জীবের বংশগতির মৌলিক এবং বহুত ও কাজী একক যা বংশ থেকে তারপর বংশধরে জীবের বৈশিষ্ট্য বহন করে। জিনোটাইপ হচ্ছে কোনো জীবের তারপর লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকে জিনোটাইপ বলা থাকে। জিনোম কোনো প্রজাতি জীবের একসেট হ্যাপ্লয়েডে তার হচ্ছে হেনা ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টিকে জিনোম বলা থাকে। অথবা তার হচ্ছে জীবের একটি জননকোষে ক্রোমোজোমে বিদ্যমান তার হচ্ছে সমষ্টিকে জিনোম বলা থাকে। জীবন্ত জীবাশ্ম যেসব প্রাণী তারপর সুদূর অতীত লাভ করে আজও অঙ্গসংস্থান এবং হচ্ছে শারীরবৃত্তীয় কাজের পরিবর্তিত রূপ নিয়ে তারপর পৃথিবীতে বেঁচে আছে এদের সমসাময়িক এবং সমগ্র তার হচ্ছে দেহের বহু পূর্বেই তার হচ্ছে মিলিত ঘটেছে এবং হচ্ছে পরবর্তী পর্বের শ্রেণী বা শ্রেণীর উদ্ভাবন নির্দেশনা বহন করেছে তাদেরকে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলা থেকে জীবন্ত জীবাশ্ম। জীবান্ত তারপর জীবাশ্ম হচ্ছে ফসিল আদি শিলাস্তরে প্রস্তরীভূত এবং হচ্ছে বালিক শিলাস্তর সেডিমেন্টারি রকে প্রাকৃতিক উপায়ে তারপর রক্ষিত তার হচ্ছে প্রাকৃতিক জীবের দেহ এবং দেহাংশ এবং দেহের কোনো অংশ চাপ বা হচ্ছে রাসায়নিক পদার্থে সৃষ্ট জীব রাসায়নিক অনুরূপ তার হচ্ছে গঠনকে জীবাশ্ম ফসিল ল্যাটিন ফসিল নামে এবং হচ্ছে মাটির সৃষ্ট থেকে গণনা করে পাওয়া খরচ বস্তু যেমন আছে প্লাটিপাস লিমুলাস তার হচ্ছে পেরিপ্লাটাস তার হচ্ছে স্প্লেন্ডন তার হচ্ছে লেটিমেরিয়া। জেনেটিক্স জীববিজ্ঞানের যে শাখা জিনের কাছে এবং হচ্ছে বংশপরম্পরা বা সঞ্চালনের ধরন এবং ফলাফল হিসেবে বিস্তারিত আলোচনা করা হচ্ছে তাদেরকে বংশগতিবিদ্যা জিনতত্ত্ব বা জেনেটিক্স বলা থাকে। টেস্টোরাস F1 এবং হচ্ছে বা হচ্ছে F2 বংশধরের মধ্যে হোমোজাইগাস বা হেটারোজাইগাস জানার জন্য হচ্ছেগুলোকে মাতৃবংশীদের মাধ্যমে হচ্ছে জীবের সংকরণ করা বলা থাকে। অসংকর ক্রস তারপর জীবের তার হচ্ছে
বিপরীতধর্মী তার হচ্ছে মাধ্যমে সংকরণ বা ক্রস বলা হয়ে থাকে। তার হচ্ছে দ্রুত প্রচলন হয় বিশ্লেষে দুটি ভিন্ন লোকাসের মাধ্যমে দুটি প্রচলন, তার হচ্ছে লীলা পরস্পরের মাধ্যমে লীলকে তার হচ্ছে নিষ্ঠ বৈশিষ্ট্য বাধা দেয়, তাদেরকে দ্রুত প্রচলন হাইপোস্টেসিস বলা থাকে। নিউরো ডারউইনিজম তার হচ্ছে বিজ্ঞানী ডারউইনিবাদের মতবাদের মূল বিষয়গুলোকে অপরিবর্তিত রেখে জিনতত্ত্ব, পরিসংখ্যান বিদ্যা, বংশগতিবিদ্যা এবং আধুনিক জীববিজ্ঞানের কয়েকটি শাখাকে সমন্বয়ে তার হচ্ছে যে ব্যাখ্যার অবতারণা করা থাকে তাকে নিউরো ডারউইনিজম বা আধুনিক সংশ্লেষের মতবাদ বলা থাকে। নিষ্ক্রিয় অঙ্গ ভেজিটেজিনাল অর্গানস তার হচ্ছে প্রচলিত ধারণায় যেসব অঙ্গ একসময় পূর্বপুরুষের দেহে সুগ্রহিত কার্যক্রম ছিল কিন্তু পরবর্তী বংশধরের দেহে গুরুত্বহীন এবং অগঠিত অকার্যকর অবস্থা রয়েছে সেগুলোকে নিষ্ক্রিয় অঙ্গ বলা থাকে। উদাহরণ হচ্ছে চোখের ভেতরের দিকে উপবল্লভ এবং জাকাল দাঁত সহ কয়েক ধরনের দাঁত, গায়ের লোম, তার হচ্ছে ভূকরণ এটা ডিজাইন করে পর্ণবেশী লেসেনাল থাকলেও তার হচ্ছে পুঞ্জাস্থি বৃহত্তত্ত্বের সাথে যুক্ত অ্যাপেন্ডিক্স এবং পরিপূরক জিন ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত। দুটি প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায় তবে জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন এবং অবস্থাকে সহপ্রকারতা বলা থাকে। পরিপূরক বা হচ্ছে প্রকরণ তার হচ্ছে জীবিত বংশধরের আপাত দৃষ্টিতে তেমন কোনো পার্থক্য না থাকলেও প্রত্যেকের মধ্যে কিছু না কিছু পার্থক্য অবশ্যই থাকে। পৃথিবীতে যেকোনো দুটি জীব কখনোই অবিকল একরকম হতে পারে না, এই পার্থক্যকে পরিবৃতি এবং প্রকরণ বলা থেকে বলেছেন। ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত তা হচ্ছে নন অ্যালেলিক জিনে তারপর একটি গ্রুপ সম্মিলিতভাবে কোনো জীবের একটি পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলে তারপর সেই জিনের সম্পাদক গ্রুপকে পলিজিন বলে। পলিজেনিক ইনহেরিটেন্স পলিজিনা তারপর নিয়ন্ত্রিত পরিমাণগত বৈশিষ্ট্যের বংশগতিকে পলিজেনিক ইনহেরিটেন্স বলা থাকে। পলিজেনে নিয়ন্ত্রিত পরিমাণগত বৈশিষ্ট্য পরিমাণকে তারপর পলিজেনিক ইনহেরিটেন্স বলা থাকে। প্রকট অ্যাপোস্টেসিস যখন এটি প্রকট জিন তার হচ্ছে অন্য জিনের প্রকাশে এবং কার্যকরিত প্রকাশে বাধা দেয় তখন এই প্রক্রিয়াকে প্রকট অ্যাপোস্টেসিস বলা থাকে। প্রকট বৈশিষ্ট্য একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হোমোজাইগাস টিটি এবং টিটি সংকরণ ঘটালে তার হচ্ছে F1 চিহ্নতে সৃষ্ট হেটারোজাইগাস জীবে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাদেরকে প্রকট বৈশিষ্ট্য বলা হয়ে থাকে। প্রকরণ প্রাকৃতিক পরিবেশে প্রতিটি জীবা বৈচিত্র্যের মধ্যে চেহারা, আকৃতি এবং কিছুটা তারতম্য পরিলক্ষিত হয়ে থাকে। জীবের এসব অমিলে এবং বৈসাদৃশ্যকরণ প্রকরণ বা ভেরিয়েশন বলা থাকে। তার হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হেটারোজাইগাস জীবে তার হচ্ছে দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপাদানের ক্ষেত্রে তার হচ্ছে একটি মাত্র হলে তার হচ্ছে অন্যটি প্রকাশিত থাকে। জীবের অপ্রকাশিত বৈশিষ্ট্যকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলা থাকে। ফিনোটাইপ জিনোটাইপের দ্বারা তার হচ্ছে নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক লক্ষণকে ফিনোটাইপ বলা থাকে। বর্ণাত্মকতা মানুষের চোখের রেটিনাতে কিছু বর্ণসংকেত তার হচ্ছে বিভিন্ন বর্ণ শনাক্ত করে, যেমন হচ্ছে এক্স ক্রোমোজোমে বিদ্যমান তার হচ্ছে একটি জিন দ্বারা তার হচ্ছে কোষগুলোর বিকাশ নিয়ন্ত্রিত হয়ে থাকে, কিন্তু মিউটেশনের কারণে এই জিনের প্রচন্ড অ্যালিলের সৃষ্টি হয়ে থাকে এবং রেটিনা বর্ণসংকেতে কোষগুলোর বিকাশ রহিত হয়ে থাকে। ফলে এই প্রচ্ছন্ন জিনধারী তার হচ্ছে কতগুলো তার হচ্ছে বিশেষ বর্ণ উপস্থাপনাদেরকে বর্ণাত্মক বলা থাকে ব্যাক্রস। F1 জেনোর হেটারোজাইগাস এবং জীবের পিতার মাতৃবংশীয় সদস্যের সঙ্গে সংকরণ তার হচ্ছে বিবর্তন মন্তর্গতি সম্পন্ন প্রতিনিয়ত পরিবর্তনের মাধ্যমে সরলদেহী জীবদের থেকে জটিল জীবের আবির্ভাব কিংবা বিবর্তন বলা থেকে মাতৃকা চরিত্র অপরিচিনের প্রভাবে ক্রমবর্ধিষ্ণু বিদায় এদের মাতৃকে কোয়ান্টিটিভ ক্যারেক্টার বলা থেকে মাস্কুলার ডিস্ট্রফি। তারপর এটি বংশগত রোগ, শরীরে মাংসপেশিতে প্রভাব ফেলে, তার হচ্ছে বেশি জটিলতার কারণে 2 বছরের মধ্যে শিশুর চলন শক্তি রূপ পায়। এতে প্রায় বেশি ধরনের মাস্কুলার ডিস্ট্রফি রয়েছে। লিথাল জিন তারপর যেসব জিনের কারণে এলিলের কারণে জীবের মৃত্যু ঘটে এবং মারণ জিন বা লিথাল জিন বলা হয়ে থাকে, যেমন হচ্ছে ক্রিপার মুরগি, পাফিন বাছুর, মানুষের ব্যাকিফেলানজি, তারপর হিমোফিলিয়া, জন্মগত ইথিওকোসিস এবং ইনফ্যান্টাইল অ্যামার্টিক ইডিওসিয়াল থ্যালাসেমিয়া। লুপ্তপ্রায় অঙ্গ প্রাণীতে এমন কিছু অঙ্গ রয়েছে যা আপাত দৃষ্টিতে নিঃশেষ বা কার্যক্ষম নয় বলে মনে হয়। এসব অঙ্গকে লুপ্তপ্রায় অঙ্গ বলা থাকে। লোকাস ক্রোমোজোমের জিনের নির্দিষ্ট স্থান তারপর এটি নির্দিষ্ট স্থানের এলিলগুলো তারপর সমসংস্থ ক্রোমোজোমের মাধ্যমে লোকাসে নিয়ে যায় সম্পর্ক হয়। সমসংস্থ ক্রোমোজোমে তার সেই লোকাসে অবস্থিত বৈশিষ্ট্যের দুটি এলিল তার হচ্ছে শরীরের জায়গায় অবস্থিত। যখন প্রকটটা পছন্দ তার হচ্ছে সম্পর্কের পরিবর্তে তার হচ্ছে উভয়ই তার হচ্ছে সমানভাবে প্রকাশিত হয়ে থাকে, তখন জিনের এই ধরনের বৈশিষ্ট্য সম্পর্কতা বলা থাকে সমন্বিত অঙ্গ। তার হচ্ছে যে বিভিন্ন প্রাণীতে বিদ্যমান তার হচ্ছে যেসব অঙ্গ কাজের দিক থেকে অনুরূপ হয় কিন্তু গঠন উৎপত্তির দিক থেকে ভিন্নতর হয়ে থাকে তাদেরকে লোকাস সমৃদ্ধ অ্যানালোগাস অর্গান বলা থাকে। পাখি ডানা এবং প্রজাতির ডানা সমৃদ্ধ অঙ্গ তার হচ্ছে সংস্থিত অঙ্গ। বিভিন্ন প্রাণীর যেসব অঙ্গ প্রত্যঙ্গ উদ্ভিদের দিক থেকে সদৃশ তাদেরকে সমসংস্থ বলা থাকে। তিমির অগ্রপথ, বাদুড় ও পাখি ডানা অথবা কুকুরের অগ্রপথ, মানুষের হাত আপাতত দৃষ্টি একে অপরের ভিন্ন বলে মনে হয়, একে অপর থেকে ভিন্ন বলে মনে হয়। সংকর জীব দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন, তার হচ্ছে বিশুদ্ধ জীবের মধ্যে প্রজননের শীর্ষ সন্তানদের সংকর জীব বলে। সংযোগকারী যোগসূত্র তার হচ্ছে দুটি নিকটবর্তী পর্ব বা হচ্ছে শ্রেণীর মধ্যবর্তী দশার জীবাশ্মকে সংযোগকারী যোগসূত্র বলা হয়ে থাকে। উদাহরণ হচ্ছে আর্কিয়াপটেরিক্স সাবভাটাল জিন। তারপর যেসব লিথাল জিনের প্রভাবে 50% কম সংখ্যক জীব মারা যায় তাদেরকে সাবভাটাল জিন বলা থাকে। উদাহরণ হচ্ছে ড্রসিবেলা মাছির লুথারব্রাই ডানা, তারপর সার্বজনীন দাতা ও গ্রহিতা। ও ব্লাড গ্রুপ সবাইকে রক্ত দিতে পারে বলে সার্বজনীন দাতা এবং সেই ব্লাড গ্রুপ সবার কাছে রক্ত নিতে পারে বলে সার্বজনীন গ্রহিতা। ইউনিভার্সাল রিসিপেন্ট সেক্স ক্রোমোজোম যে ক্রোমোজোমের মাঝামাঝি জীবের লিঙ্গ নির্ধারিত হয় তাদেরকে সেক্সের ক্রোমোজোম বলা থাকে। এই ক্রোমোজোমগুলো সাধারণত এক্স ও ওয়াই ও ক্রোমোজোম নামে অভিহিত করা হয়ে থাকে। সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স সেক্সের ক্রোমোজোমের মাঝামাঝি সেক্স লিঙ্কড বৈশিষ্ট্যের বংশপরম্পরার মাধ্যমে সঞ্চালিত হওয়াকে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স বলা থাকে। সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য প্রাণীর কিছু বৈশিষ্ট্য রয়েছে যা সেক্সের ক্রোমোজোমের মধ্যে দিয়ে জিন নিয়ন্ত্রিত হয়ে থাকে। সেক্সের ক্রোমোজোম দিয়ে নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যকে সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য বলে। তারপর সেম লিথাল জিন যেসব লিথাল জিনের প্রভাবে 50% বেশি জীব মারা যায় সেগুলোকে সেম লিথাল জিন বলা থাকে। উদাহরণ হচ্ছে হিমোফিলিয়া, তারপর হচ্ছে হিমোলিফিয়া, তারপর হচ্ছে এটি সেক্স লিঙ্কড ডিসঅর্ডার বা সেক্স লিঙ্কড প্রচলন জিনের কারণে হয়ে থাকে। ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 এর প্রভাবে আক্রান্ত ব্যক্তির কোথাও ক্ষত সৃষ্টি হলে তারপর হচ্ছে অবিরাম রক্তক্ষরণ হয়ে থাকে, যেমন বাধে না। হেটারোজাইগাস তারপর কোনো একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী তারপর
ছেলেটি দুটি সহসম প্রকৃতির হলে তাদের হেটারোজাইগাস জীব বলা থেকে টি ধারী জীবটি হলেও তা হচ্ছে এটা হেটারোজাইগাস, তারপর হচ্ছে হোমোজাইগাস। কোনো জীব এই নিজস্ব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে দুটি সমপ্রকৃতির হলে হোমোজাইগাস বলা যায়, হচ্ছে বিবি কালো পশম এবং বিবি বাদামি পশম ইত্যাদি। আরএসি ফ্যাক্টর ল্যান্ডস্টেনার ওয়াইনের 1940 সালে রিসার্চ বানানোর মেকাটা মূলাটা রক্ত নিয়ে হচ্ছে গবেষণাকালে রক্তের লোহিত কণিকা তার বিশেষ ধরনের অ্যান্টিজেন আবিষ্কার করেন। রিসার্চ ফ্যাক্টরের নাম অনুসারে রিসার্চ আরএসি ফ্যাক্টর নামকরণ করা হয়েছে মেন্ডেলের সূত্র। প্রথম সূত্র ল অফ সেগ্রেগেশন, ল অফ মনোহাইব্রিড ক্রস, ল অফ পিউরিটি অফ গ্যামেটস, ফোনোটাইপিক রেশিও হচ্ছে 3:1। তারপর হচ্ছে দ্বিতীয় সূত্র ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেটমেন্ট, হচ্ছে স্বাধীন সঞ্চালন সূত্র, ফেনোটাইপিক রেশিও 9:3, 9:3:1। ব্যতিক্রম অসম্পূর্ণ প্রকর্তা, ইনকমপ্লিট ডমিন্যান্স, ফোনোটাইপিক রেশিও 1:1। সমপ্রকটতা হচ্ছে কোডমিন্যান্স 1:1, মান বা লিথান জিন হচ্ছে 2:1। তারপর হচ্ছে পরিপূরক জিন, কমপ্লিমেন্টারি জিন হচ্ছে 9:7। তারপর হচ্ছে এপিস্টেটিক হচ্ছে প্রকট এপিস্টেসিস, ডমিনেন্ট এপিস্টেসিস হচ্ছে 13:3, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস হচ্ছে 9:7। এক নজরে বিগত মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নসমূহ। নিচের কোনটি সেক্স লিঙ্কড ডিসঅর্ডার নয়? থ্যালাসেমিয়া। তারপর হচ্ছে মার্সুপিয়াল, তারপর হচ্ছে স্তন্যপায়ী কোন মহাদেশে পাওয়া যায়? অস্ট্রেলিয়া। তারপর হচ্ছে কনে হিমিওফিলিয়া বাহক বর সুস্থ এদের ক্ষেত্রে সন্তানদের ক্ষেত্রে কোনটি মিথ্যা? পুত্রদের সবাই সুস্থ হবে। ফিলোসফিক গ্রন্থের রচয়িতাকে ল্যামার্ক। তারপর হচ্ছে জুরাসিক সময়কাল বলা হয় থেকে কত বছর সময়কে? 16.5 কোটি বছর। এবি ব্লাড গ্রুপের কোন গ্রুপকে রক্ত দিতে পারে? এবি গ্রুপ। তারপর হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমের এটি লোকাসকে দুটি জিনের একত্রে থাকে বলা হয় থেকে অ্যালিলোমর্ফ। তারপর হচ্ছে মানুষের দেহকোষে কতটি অটোজোম রয়েছে? 44টি। লিথাল জিনের প্রভাব নেই কোনটিতে? অস্টিওপোরোসিস। পুরুষের স্বাভাবিক এবং স্ত্রী বন্ধান্ধ এবং হোমোজাইগাস হলে ছেলেটি কী হবে? পুরুষ স্বাভাবিক, স্ত্রী বর্ণান্ধ এবং হোমোজাইগাস হলে ছেলেটি কী হবে? বর্ণান্ধ। লিথাল জিন সর্বপ্রথম বর্ণনা করেন হচ্ছে কুনো। তারপর হচ্ছে যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাদেরকে বলা থেকে হাইপোস্টেটিক। আরএইচএ নেগেটিভ রক্তের গ্রুপ নিম্নের কোন জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়? পাইরেনিসের বাস্ক। তারপর হচ্ছে জীবের বাহ্যিক লক্ষণকে নিম্নের কোনটি দ্বারা ফিনোটাইপ? তারপর হচ্ছে নিম্নের দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস হচ্ছে 9:7। তারপর হচ্ছে নিচের কোনটি সেক্স লিঙ্কড অসুখ নয়? রক্ত স্বল্পতা। নিম্নের কোনটি ব্লাড গ্রুপের নির্দিষ্ট কোনো অ্যান্টিজেন নাই? নির্দিষ্ট কোনো অ্যান্টিজেন নাই হচ্ছে ও ব্লাড গ্রুপের। নিম্নে কোন বিজ্ঞানী? তারপর হচ্ছে মানুষের রক্তের শ্রেণীর কার্ল ল্যান্ডস্টেনার। তারপর হচ্ছে জীবের প্রকাশিত লক্ষণকে বলা হয় থেকে ফেনোটাইপ। তারপর হচ্ছে বর্ণান্ধ পুরুষ এবং স্বাভাবিক মহিলার মধ্যে বিয়ে হলে তাদের সন্তান হতে পারে কন্যা বর্ণান্ধ বাহক। জিনতত্ত্বের কোন কোন জিনতত্ত্বের জন্য কোনটি সঠিক নয়? ডিএনএ জীবের তারপর হচ্ছে বংশগতির মৌলিক ভৌত ও কার্যিক একক। তারপর হচ্ছে একই বংশগত জীবের বৈশিষ্ট্য গ্রহণ করে একে ফ্যাক্টর বা জিন বলে। উচ্চ রক্তচাপ হতে পারে নিচের কোনটির জন্য? শব্দদূষণ। বংশগতিবিদ্যার জনক কে? মেন্ডেল। যে জিনটি অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রদান করে তাদেরকে বলা থেকে এপিস্ট্যাটিক জিন। নিম্নের কোনটি সেক্সুয়াল লিঙ্কড বৈশিষ্ট্যের উদাহরণ নয়? রাতকানা, বহুমূত্র। রাতকানা হওয়ার কথা। তারপর হচ্ছে প্রকট এপিস্টেসিস এর ব্যতিক্রম ধর্মী অনুপাত হচ্ছে 13:3। বংশবিদের জনক হচ্ছে গ্রেগর জন মেন্ডেল। কোন দেশের? অস্ট্রিয়ার প্রবাসী, তারপর অস্ট্রিয়ার নাগরিক। তারপর হচ্ছে নিম্নের কোনটি সেক্সুয়াল লিঙ্কড বৈশিষ্ট্যের উদাহরণ নয়? হাইপারমেট্রোপিয়া, যেটি সত্য নয়। এক জোড়া জিনের বৈশিষ্ট্য প্রধানকে বাধাদানকারী জিনকে হাইপোস্টেটিক জিন বলে। এক জোড়া বাদামি চোখ বিশিষ্ট পুরুষে যার বাবার চোখ বাদামি কিন্তু মায়ের চোখ নীল, যদি নীল চোখ বিশিষ্ট মহিলাকে বিয়ে করেন তাদের সন্তান শ্রেণীতে চোখের প্রভাব বা কী হারে পাওয়া যাবে? 50% বাদামি, 50% নীল। পুরুষের ক্ষেত্রে কোনটি সঠিক? 40টি অটোজোম আছে। তারপর হচ্ছে মানব দেশের সেক্স ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে এক জোড়া। তারপর হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রে তারপর হচ্ছে জিনের স্বাধীন সন্তান না থাকলে ফিনোটাইপের অনুপাত হবে হচ্ছে কোনটি নয়? গ্রেগর জন মেন্ডেল। কোন দেশের লোক? অস্ট্রিয়ার। এবারে মেডিকেল ভর্তি পরীক্ষার ইম্পর্টেন্ট এমসিকিউ সমূহ। জিনতত্ত্ব এবং বংশগতিবিদ্যা এবং সুপ্রজনক ফাদার অফ জেনেটিক্স বলা হয়ে থাকে
গ্রেগর জন মন্ডেল। জিনতত্ত্বের জনক মেন্ডেলের মৃত্যুর 16 বছর পর 1900 খ্রিস্টাব্দে হুগো দ্য ব্রিজ অধ্যাপক কার্ল লরেন্স এরিক ভন চেরমার্কে মেন্ডেলের গবেষণাকৃত কর্মের যথাযথ পুনরাবিষ্কার করেন এবং মেন্ডেলের গবেষণার জন্য 1901 খ্রিস্টাব্দে ফ্লোরা জার্নালে পুনঃপ্রকাশিত হয়ে থাকে। এই সময় জিনতত্ত্বের জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়ে থাকে। এখানে হুগো দ্য ব্রিজ হচ্ছে হল্যান্ডের এবং কার্ল লরেন্স এবং এরিন ভন চেরমার্ক হচ্ছে অস্ট্রিয়ার এবং কার্ল লরেন্স হচ্ছে জার্মানির। মটরশুঁটির উদ্ভিদের সংকরণ এবং বংশগতি সম্বন্ধে মেন্ডেলের গবেষণা কত সালে প্রকাশিত হয়? 1866 সালে। মেন্ডেলের গবেষণা যথাযথ পুনঃপ্রকাশিত হয়ে থাকে 1900 সালে। ব্রুন ন্যাচারাল সায়েন্স সোসাইটির তা হচ্ছে বিজ্ঞান বিষয়ক পত্রিকা মেন্ডেলের গবেষণা কত সালে প্রকাশিত হয়ে থাকে? 1966 সালে। জেনেটিক্সের শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী? বেটসন। জেনেটিক্স শব্দের প্রচলন হচ্ছে উইলিয়াম বেটসন হচ্ছে 1861 থেকে 1926 1905 খ্রিস্টাব্দে জেনেটিক্স শব্দের সর্বপ্রথম প্রচলন করেন। তা হচ্ছে সর্বপ্রথম ইঁদুরের গায়ের রঙের ক্ষেত্রে লিথাজিনের উপস্থিতি লক্ষ্য করেন। মেন্ডেলকে বংশগতির জনক বলা থেকে 1900 সালে হুগো দ্য ব্রিজ কার্ল লরেন্স এরিকা চেরমার্ক মেন্ডেলের গবেষণার ফলাফল পুনরাবিষ্কার করেন। কত সালে মেন্ডেল বংশগতি বিষয়ক গবেষণা শুরু করেন? উত্তর হচ্ছে 1857 সালে। মেন্ডেলের গবেষণা 1857 সালে। মেন্ডেল ইউরোপের বিভিন্ন দেশ থেকে 34 প্রকারের মটরশুঁটি বীজ পিসাম সেটিভাম গ্রহণ করে তা হচ্ছে গিজের বাগানে আবাদ করেন এবং বংশগতি বিষয়ক নানা রকম গবেষণা শুরু করেন। দীর্ঘকাল বৈজ্ঞানিক এসেছে তিনি বংশগতির দুটি মৌলিক সূত্র আবিষ্কার করেন। তিনি 1865 সালে ব্রুনেই সোসাইটি অফ সায়েন্সে তার এই গবেষণালব্ধ ফলাফল পেশ করেন। মানুষের দেহকোষে কতটি অটোট্রোজোম থাকে? 40টি। ক্রোমোজোম, অটোজোম এবং সেক্স ক্রোমোজোম। যে ক্রোমোজোমের মাধ্যমে হচ্ছে জীবের লিঙ্গ নির্ধারিত হয়ে থাকে তাদেরকে সেক্স ক্রোমোজোম বলা থাকে। এই ক্রোমোজোমের মাধ্যমে এক্স ও ওয়াই বা ও ক্রোমোজোমের মাধ্যমে উদ্ভিদ করা হচ্ছে মানুষের। প্রতি কোষে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, এগুলোর মধ্যে 22 জোড়া হচ্ছে উভয়লিঙ্গে। এই রকমই অটোজোম এবং 23 জোড়া বাদ দিয়ে ক্রোমোজোমের নারী ও পুরুষের ভিন্নতর তা হচ্ছে এগুলোকে হেটারোজোম বা সেক্স ক্রোমোজোম বলা থাকে। জীবের বৈশিষ্ট্যের ধারক ও বাহক হচ্ছে জিন। জিন জিন হলো ডিএনএ অণুর এমন একটি খণ্ডাংশ যা একে অণু থেকে প্রোটিন এবং সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় কোড বা সংকেত প্রদান করে। জীবের বংশগতির মৌলিক এবং কার্যকর একক যা বংশগত জীবের বৈশিষ্ট্যের বাহক। কোন নির্দিষ্ট ক্রোমোজোমের জিনের অবস্থান হলো লোকাস। লোকাস ক্রোমোজোমের জিনের স্থান তার হচ্ছে এটি নির্দিষ্ট জিনের অ্যালিলগুলোর সমস্ত ক্রোমোজোমের এই লোকাসে অবস্থান করে। ভেক্টর বা জিন তার হচ্ছে ডিএনএ অণুর খণ্ডাংশ যা জীবের বংশগতির মৌলিক এবং ভূত ও কার্যিক একক এক বংশ থেকে অন্য বংশস্তরে প্রবেশ করে। তার হচ্ছে জীবের বাহ্যিক লক্ষণকে বলা থাকে ফিনোটাইপ। ফিনোটাইপ জিনোটাইপের গতি নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক লক্ষণকে বলা থাকে ফিনোটাইপ। জিনোটাইপ হচ্ছে কোনো জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিনগুলোর গঠনকে বলা থাকে ফিনোটাইপ। জিনে রাখা বলা জিনোটাইপের গতি ফিনোটাইপ নিয়ন্ত্রিত হয়। জিনোটাইপ অদৃশ্য কিন্তু ফিনোটাইপ দৃশ্যমান। তার হচ্ছে জীবের প্রকাশিত লক্ষণকে বলা থাকে ফিনোটাইপ। তারপর হচ্ছে সংকর লম্বা মোটর গাছ এবং বিশুদ্ধ মোটর গাছের সংকরটি ঘটালে তাদের ফিনোটাইপের অনুপাত হবে ফিনোটাইপিক অনুপাত হবে 3:1 অনুপাত 1 অনুপাত 1। বিশুদ্ধ মোটর গাছের সংকরণ করে তাদের ফিনোটাইপিক অনুপাত হবে ব্যাখ্যা টেস্ট ক্রস F1 F2 তারপর বংশধরগুলো হোমোজাইগাস হেটারোজাইগাস তা জানার জন্য সেগুলোকে মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে সংকরণ বা ক্রস এভাবে F1 F2 জিনোটাইপ বের করা হয়ে থাকে। যেমন হচ্ছে শঙ্করের লম্বা মোটর গাছে টিটি থেকে বিশুদ্ধ খাটো মোটর গাছে টিটি এর সংকরণ করা গেলে ফিনোটাইপ এবং জিনোটাইপের অনুপাত হবে হচ্ছে 1:1। তারপর ফিনোটাইপ 1:1 এবং F1 F2 তারপর বংশধরের মাধ্যমে মাতৃবংশীয় জীবের ক্রসের ফল। সংকর লম্বা মোটর গাছে এবং হচ্ছে বিশুদ্ধ মোটর গাছের সংগ্রহণ করে জিনোটাইপের অনুপাত হবে 1:1। প্রথম বংশধর F1 তার প্রকৃত প্রচ্ছন্ন মাতাপিতার সাথে ক্রস করানোকে বলা থাকে টেস্ট ক্রস। টেস্ট ক্রসের প্রথম বংশধরে F1 তার হচ্ছে তার প্রকৃত রিসিসিভ বা মাতাপিতার প্যারেন্টসের সাথে ক্রস করানোকে টেস্ট ক্রস বলা থাকে। ব্যাকক্রস হচ্ছে F1 জীবকে প্যারেন্টের সাথে প্রচ্ছন্ন বা প্রবল যে ক্রস করানো থাকে ব্যাকক্রস বলা থাকে। ফিনোটাইপ নির্ধারণ করে জিনের উপর তার হচ্ছে নিম্নগত সংখ্যাগুলো বেসিক তার হচ্ছে জিনোটাইপ যে কোনো জীবের সার্বিক জেনেটিক হচ্ছে মেকআপ কে তার হচ্ছে জীবের ফিনোটাইপ বলা থাকে। ফিনোটাইপের বৈশিষ্ট্যের উপরে তার হচ্ছে জীবের বৈশিষ্ট্যের প্রকাশ বা ফিনোটাইপে নির্ভর করে ভেক্টর বা জিন। ডিএনএ অণুর এটি খণ্ডাংশ এবং জীবের বংশগতির মৌলিক ভৌত কার্যকী একক এবং বংশ থেকে তার হচ্ছে বংশান্তরে তার হচ্ছে জীবের বৈশিষ্ট্য বহন করে।
ফ্যাক্টর বা জিন, তারপর হচ্ছে ডিএনএ, তারপর হচ্ছে খন্ডাংশ এবং জীবের বংশগতির মৌলিক ভৌত এবং কাজে এবং বংশ থেকে বংশধরে জীবের বৈশিষ্ট্য বহন করে। তারপর হচ্ছে জিনোম হচ্ছে কোনো প্রজাতি জীবের এক্সের হ্যাপ্লয়েড এবং ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টিকে জিনোম বলা থাকে, অথবা জিনের একটি কোষের মাধ্যমে ক্রোমোজোমে বিদ্যমান সমষ্টিকে জিনোম বলা থাকে। হোমোলগাস ক্রোমোজোমে এটি লোকাসে দুটি জিনের একত্রে থাকে বলা থাকে অ্যালিলমর্ফ। অ্যালিল ও অ্যালিলমর্ফ জীবের কোনো একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী, তার হচ্ছে হোমোলগাস ক্রোমোজোমে এটি নিজস্ব কিন্তু বলাগাসে অবস্থিত একজোড়া জিনের এটিকে, তার হচ্ছে অপরটি অ্যালিল এবং জিনের একত্রে থাকে অ্যালিলমর্ফ বলা থাকে। একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের মধ্যে ক্রস ঘটনার প্রক্রিয়া বলা থাকে মনোহাইব্রিড ক্রস। একসঙ্গে বা মনোহাইব্রিড ক্রস, মনোহাইব্রিড ক্রসে জীবের একজোড়া বিপরীতধর্মী তার পাশে বৈশিষ্ট্যের মাধ্যমে উপর থেকে দৃষ্টি রেখে যে সংকর বা ক্রস ঘটনার মধ্যে থেকে একসঙ্গর ক্রস বা মনোহাইব্রিড ক্রস বলা থাকে। দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস জীবের দুজোড়া বৈশিষ্ট্য উপর দৃষ্টি রেখে হঠ সংকরণ বা ক্রস। তারপর হচ্ছে মেন্ডেলের পরীক্ষার ফলের বর্ণনার ক্ষেত্রে কোন বর্ণটি প্রকট? সবুজ। মেন্ডেলের পরীক্ষার প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য: বীজের আকার হচ্ছে গোলাকার, প্রচ্ছন্ন হচ্ছে কুঞ্চিত, বীজের বর্ণ প্রকট হলুদ এবং হচ্ছে প্রচ্ছন্ন হচ্ছে সবুজ। তারপর হচ্ছে বীজাবরণ এবং পুষ্পের প্রকট হচ্ছে রঙিন এবং প্রচ্ছন্ন হচ্ছে সাদা। তারপর হচ্ছে ফলের আকারের ক্ষেত্রে প্রকট হচ্ছে স্ফীত এবং হচ্ছে প্রচ্ছন্ন হচ্ছে খাদযুক্ত। ফলের বর্ণ প্রকটের ক্ষেত্রে হচ্ছে সবুজ এবং প্রচ্ছন্নের ক্ষেত্রে হলুদ। পুষ্পের অবস্থানের ক্ষেত্রে প্রকট হচ্ছে কাক্ষিক এবং প্রচ্ছন্ন হচ্ছে শীর্ষক। তারপর হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রকট হচ্ছে লম্বা এবং হচ্ছে প্রচ্ছন্ন হচ্ছে খাটো। নিম্নের কোনটি মেন্ডেলের গবেষণা মটরশুঁটি উদ্ভিদকে বেছে নেওয়ার কারণ নয়? এটি বহু প্রকরণ বিদ্যমান, এটি একবর্ষী জীবী, তারপর হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ, তারপর হচ্ছে ফুলিঙ্গ হয়, স্তরণী শিকড়ে এতে কৃত্রিম সংকরণ ঘটানো সম্ভব নয়। ডি, এতে কৃত্রিম সংকরণ ঘটানো সম্ভব নয়। মেন্ডেলের গবেষণায় মটরশুঁটি বেছে নেওয়ার কারণ হচ্ছে নিম্নলিখিত কারণে মটরশুঁটি গবেষণায় পরীক্ষায় তারপর মটরশুঁটি উদ্ভিদকে বেছে নেন। মটরশুঁটি পরীক্ষায় একাধিক সুস্পষ্ট তুলনামূলকভাবে বিপরীত বংশগতীয় বৈশিষ্ট্য বিদ্যমান, এতে বহু প্রকরণ তারপর হচ্ছে বিদ্যমান। তারপর মটরশুঁটি উদ্ভিদ একবর্ষী জীবী, গুল্ম জাতীয় ছোট উদ্ভিদ হওয়া এটি সহজে বাগানে এবং হচ্ছে টবে চাষ করা যায়। এর আয়ুষ্কাল কম হয়, তারপর খুব দ্রুত সংকরণের ফলে লাভ করা যায়। তারপর সেটি উপলিঙ্গ হওয়া যাচ্ছে কোনো রূপ তারপর পরাগিত না হয় সনৈশী ঘটে বলে বংশপ্রণ পায়। তারপর বিশুদ্ধ বৈশিষ্ট্য হওয়া, তারপর উদ্ভিদ পাওয়া যায়। তারপর এদের ফুলগুলো তারপর আকার বড় হওয়ায় অতি সহজেই কৃত্রিম সংকরণ ঘটনার সময় থেকে সংকরণের মাধ্যমে হচ্ছে বংশধরগুলো উপর প্রাকৃতিক হওয়ায় তারপর বংশবৃদ্ধিগত সংক্রমণ থেকে মেন্ডেলের দ্বিতীয় সূত্র বলা থাকে স্বাধীন সঞ্চালনের সূত্র। মেন্ডেলের সূত্রগুলোর অন্য নাম হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রকে পৃথকীকরণ সূত্র বা মনোহাইব্রিড ক্রস সূত্র বা হচ্ছে জননকোষ বিশুদ্ধতার সূত্র বলা থাকে। মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে স্বাধীন সঞ্চালনের সূত্র ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেটমেন্ট বলা থাকে। আর অপরদিকে পৃথকীকরণ সূত্র হচ্ছে ল অফ সেগ্রেশন। মনোহাইব্রিড ক্রস সূত্র হচ্ছে ল অফ মনোহাইব্রিড ক্রস। বিশুদ্ধ সূত্র হচ্ছে ল অফ পিউরিটি গ্যামেটস। মনোহাইব্রিড দ্বিতীয় বংশধরে প্রকট এবং দ্বিতীয় বংশধরে প্রকট এবং প্রচলন বৈশিষ্ট্যের অনুপাত কীরূপ হবে? 3:1। মনোহাইব্রিড ক্রসে তারপর দ্বিতীয় বংশধরে প্রকট ও প্রচলন অনুপাত হবে 3:1। ডাইব্রিড ক্রসে দ্বিতীয় বংশধরে 9:3:3:1। তারপর 4 ধরনের বৈশিষ্ট্য সমানিত সঞ্চালন পাওয়া যাবে। অসম্পূর্ণ প্রকটের ক্ষেত্রে তারপর 3:1 পরিবর্তে 1:2:1 হয়ে থাকে। সম্পর্কতার ক্ষেত্রে মেন্ডেলের তারপর 3:1 পরিবর্তিত হয় 1:2:1 হয়ে থাকে। নিচের গুলি অসম্পূর্ণ প্রকটতার অনুপাত, সেটা হচ্ছে 1:2:1। তারপর হচ্ছে নিম্নের কোনটি যুগ্ম প্রকটতার অনুপাত, সেটা হচ্ছে 1:2:1। তা হচ্ছে মেন্ডেলের পৃথকীকরণের সূত্র ভিত্তি কি? মনোহাইব্রিড ক্রস। একসঙ্গর বা হচ্ছে মনোহাইব্রিড ক্রস তারপর জীবের একজোড়া বিপরীত ধর্মী তারপর বৈশিষ্ট্যের উপর তারপর দৃষ্টি রেখে যে সংকরণ বা ক্রস ঘটানো হয়ে থাকে তাকে একসঙ্গর বা হচ্ছে মনোহাইব্রিড ক্রস বলা থাকে। যেমন হচ্ছে কালো ও বাদামি বর্ণ গিরিপিগের মধ্যে ক্রস। তারপর হচ্ছে মনোহাইব্রিড ক্রসের দ্বিতীয় বংশধর একটু জুন, তারপর হচ্ছে প্রকট এবং প্রচলন জনের অনুপাত হচ্ছে 3:1 হয়ে থাকে। মেন্ডেল তার প্রথম সূত্রটি একসঙ্গর তারপর ক্রসের উপর ভিত্তি করে প্রণয়ন করেছিলেন। ডায়াবেটিক ক্রসের দ্বিতীয় ফিনোটাইপের অনুপাতে কীরূপ হবে? দ্বিতীয় ফিনোটাইপের অনুপাত হবে হচ্ছে 9:3:1। দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস জীবের দুজোড়া বিপরীতধর্মী এবং বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে সংকরণ বা ক্রস, যেমন হচ্ছে কালো বর্ণ ছোট লম্বধর্মী বাদামি বর্ণ, তারপর লম্বা লম্বযুক্ত, তারপর গিনিপিগের ক্রস, তারপর ডাইহাইব্রিড ক্রসের দ্বিতীয় বংশধর টাইপটি স্বাধীন সঞ্চালনের সূত্রের ফলে তারপর 9:3:1 4 ধরনের বৈশিষ্ট্য সমানিত সঞ্চালন সূত্রে পাওয়া যায়। বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ সাদা বর্ণের গিনিপিগের মধ্যে হচ্ছে ক্রসের সৃষ্টি হয়। 5 মধ্যে সদস্যের মধ্যে সনিষ্ক্রিয় গঠিত গিনিপিগের 75% কালো এবং 25% সাদা বর্ণের হয়ে থাকে।
তারপর হচ্ছে কালো ও সাদা গিনিপিগের মধ্যে ক্রস। তারপর হচ্ছে গিনিপিগের কালো বর্ণ সাদা বর্ণের এবং উপরে হলে সম্পূর্ণ প্রকটে। তারপর হচ্ছে বিশুদ্ধ সাদা ও বিশুদ্ধ বর্ণের গিনিপিগের মধ্যে ক্রস ঘটালে F1 জন্যতে কেবলমাত্র কালো বর্ণের গিনিপিগের জন্ম। তারপর F1 জন্য গিনিপিগের মধ্যে সন্নিহিত করলে F2 জন্মের মধ্যে 25% বিশুদ্ধ সাদা এবং হচ্ছে গিনিপিগ জন্ম। এতে গিনিপিগ গিলো 75% কালো এবং 25% সাদা বর্ণ। ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 3:1। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কোন তত্ত্বটি প্রযোজ্য হবে না? প্রথম সূত্রকে অনুসরণ করে না। মেন্ডেলের দ্বিতীয় সূত্র হচ্ছে দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে সংঘটনের প্রথম সংকর পুরুষে F1 জন্যতে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশ করে। পরবর্তীতে গ্যামেটের সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর আলাদা হয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে ভিন্ন ভিন্ন উপায়ে তার জনকোষে প্রবেশ করে। এজন্য মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে স্বাধীন সূত্র বলা হয়। তারপর এই সূত্র মতে F2 তারপর সৃষ্ট সংকর পুরুষে ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 9:3:1 প্রথম সূত্রকে অনুসরণ করে। নিম্নের কোনটি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম নয়? পরিপূরক জিন। তার হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী অসম্পূর্ণ প্রকটতা 1:2:1, সম্পর্কতা যুগ্ম প্রকার হচ্ছে 1:2:1, লিথিয়াম বা ঘাতক জিন হচ্ছে 2:1, 3:1 পরিবর্তে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের নাম হচ্ছে পরিপূরক জিন হচ্ছে 9:7, প্রায় এপিস্টেসিস প্রকৃষ্ট এপিস্টেসিস হচ্ছে 13:3, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস হচ্ছে 9:7। তার হচ্ছে নিম্নের কোনটি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসটির উপাদান হচ্ছে 9:7। দেওয়া হচ্ছে পরিপূরক জিনের কারণে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাতে কোনটি 9:7। তারপর হচ্ছে প্রকট এপিস্টেসিস এবং ক্রমধর্মী অনুপাত হলো 13:3। তারপর হচ্ছে নিম্নের কোনটি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম হচ্ছে লিথাল জিন। তারপর হচ্ছে নিম্নের কোনটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম? প্রথম মেন্ডেলের দ্বিতীয় সূত্র ব্যতিক্রম হচ্ছে পরিপূরক জিন। তারপর সে মেন্ডেলের দ্বিতীয় সূত্র ব্যতিক্রম নয় নিচের কোনটি? পরিপূরক জিন, প্রকট এপিস্টেসিস, লিথাল জিন, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, লিথাল জিন। তারপর হচ্ছে নিম্নের কোনটি প্রকট এপিস্টেসিসের ফিনোটাইপিক অনুপাত? 13:3। 13 উত্তর হচ্ছে 13:3। তারপর হচ্ছে নিম্নের কোনটি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের ফিনোটাইপিক অনুপাত? 9:7। এটি হচ্ছে প্রকট এপিস্টেসিস আর এটা হচ্ছে প্রচ্ছন্ন এপিস্টেসিসের ফিনোটাইপিক অনুপাত। প্রকটেরটা হচ্ছে 13:3, অপরদিকে প্রচ্ছন্নটা হচ্ছে 9:7। তা হচ্ছে নিম্নের কোনটি 9:7 উদাহরণের ক্ষেত্রে প্রযোজ্য হবে না? প্রকট এপিস্টেসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, পরিপূরক জিন, ডমিন্যান্ট এপিস্টেসিসের ক্ষেত্রে 9:7 প্রযোজ্য। হোমোজাইগাস অবস্থায় কোন জিন জীবের মৃত্যু হলে তাদেরকে বলা থাকে মারণ জিন। তারপর আছে ব্যাখ্যা মারণ জিন বা মিউটেশন বা পরিবর্তিত বংশগত বৈশিষ্ট্যের আকস্মিক এবং স্থায়ী পরিবর্তন ঘটার পর থেকে এটি সংশ্লেষিত প্রোটিন এনজাইম যদি নিষ্ক্রিয় হয় এবং উক্ত প্রোটিনের শারীরিক গুরুত্ব যদি জীবন ধারণের জন্য অপরিহার্য হয় তাদের হোমোজাইগাস অবস্থায় সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে। এই ধরনের যেসব জিন বা এলিলের কারণে জীবের মৃত্যু ঘটে তাদেরকে মারণ জিন বা লিথাল জিন বলে। লিথাল জিনের উপস্থিতি সর্বপ্রথম লক্ষ্য করানো হচ্ছে এল কুয়েনো। লিথাল জিন আবিষ্কার ফরাসি বিজ্ঞানী হেল কুয়েনো, লুসিয়ান কুয়েনো 1905 সালে। তার হচ্ছে ইঁদুরের গাত্রবর্ণ থেকে অসম্পূর্ণ প্রকৃতির লিথাল জীবের তার উপস্থিতি নির্ণয় করেন। মানুষের অনেক জীবের দেহে একাধিক লিথাল জিন রয়েছে। তবে লিথাল জিনের ক্ষেত্রে নিচের কোনো ততটি সঠিক নয়। প্রকট লিথাল জিনই কেবল মৃত্যুর জন্য দায়ী। ব্যাখ্যা লিথাল জিনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে লিথাল জিন প্রকট বা প্রচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। প্রকটের লিথাল জিন তারপর হোমোজাইগাস এবং হেটারোজাইগাস উভয় অবস্থাতেই জীবের মৃত্যু ঘটায়। তা হচ্ছে প্রচ্ছন্ন লিথাল জিন কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় তার হচ্ছে জীবের মৃত্যু ঘটায়। তারপর হচ্ছে জাইগোট বা ভ্রূণ অবস্থায় তার হচ্ছে জিন বা মারা গেলে তার হচ্ছে লিথাল জিনের প্রভাবে চোখে পড়ে না। তবে কোনো কোনো ক্ষেত্রে জীবের বয়সের বৃদ্ধির সাথে সাথে প্রকাশ ঘটে। তা হচ্ছে লিথাল জিনের অনুপাত আছে 3:1 পর 2:1 জীবের প্রকাশ ঘটে। তা হচ্ছে লিথাল জিনের কারণে মেন্ডেলের সূত্রের প্রথম সূত্রে দুভাবে ঘটে। প্রচ্ছন্ন লিথাল জিন এবং হচ্ছে প্রকট লিথাল জিন। তারপর হচ্ছে যেসব লিথাল জিনের 50% বেশি হয়ে যায় তাদেরকে বলা হয় থাকে সেমি লিথাল জিন। সেমি লিথাল জিন এমন কিছু লিথাল জিনও পাওয়া যায় যার প্রভাবে বাহক জীবিত হচ্ছে একেবারে ছোটো অবস্থায় মারা যায় না, তারা বড় হয় এবং হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে তার হচ্ছে বংশবৃদ্ধি ঘটায়। তারপর এইসব লিনের 50% বেশি জীব মারা যায় তাদেরকে সেমি লিথাল জিন বলা থাকে। আর যেসব লিথাল জিনের প্রভাবে 50% কম সংখ্যক জীবকে সাবভাইটাল জিন বলা থাকে। মানুষের হিমোফিলিয়া রোগের সৃষ্টিকারী লিথাল জিন সেমি লিথাল ধরনের হয়ে থাকে। মানুষের হিমোফিলিয়া রোগের সৃষ্টিকারী লিথাল জিন সেমি লিথাল জিন হয়ে থাকে। রসগোল্লা মাছির রূপ লুপ্ত ডানা লিথাল জিন তারপর সাবভাইটাল ধরনের হয়ে থাকে। তারপর হচ্ছে যেসব জিনের প্রভাবে 50%-এর কম সংখ্যক জীব মারা যায় তাদেরকে বলা থাকে সাবভাইটাল জিন। তারপর হচ্ছে রসগোল্লা মাছের লুপ্তপ্রায় সৃষ্টিকারী জিনটি কোন ধরনের হয়ে থাকে? সাবভাইটাল জিন। তারপর হচ্ছে লিথাল জিনের প্রভাব নেই কোন রোগে? লিথাল জিন এর প্রভাব নেই হচ্ছে অস্টিওপোরোসিস। অপরদিকে হিমোফিলিয়া, জন্মগত ইথিওসিওসিস এবং থ্যালাসেমিয়ার ক্ষেত্রে লিথাল জিনের প্রভাব রয়েছে। লিথাল জিনের কারণে নিম্নলিখিত রোগগুলো হতে যেমন হচ্ছে ব্র্যাকিওফাইলজি, হিমোফিলিয়া, জন্মগত ইথিওসিস, ইনফ্যান্টাল অ্যামনোটিক ইডিওসি, থ্যালাসেমিয়া। তারপর হচ্ছে নিচের কোনটি লিথাল জিনের প্রভাবে সংঘটিত হয়ে থাকে? থ্যালাসেমিয়া।
মেন্ডেলের বর্ণনাকৃত এবং ফ্যাক্টর এবং জিনগুলো কোষের ক্রোমোজোমের অবস্থান এই মতবাদগুলো ব্যক্ত করেন। মেন্ডেলের বর্ণনাকৃত ফ্যাক্টর এবং জিনগুলো কোষের ক্রোমোজোমে অবস্থান করে। এই মতবাদ ব্যক্ত করেন হচ্ছে সাটন ও বোভেরি। আর বংশগতির ক্রোমোজোম তত্ত্বের আবিষ্কার 1902 সালে আমেরিকার জিনতত্ত্ববিদ ওয়াটেন সাটন এবং জার্মানির জিনতত্ত্ববিদ বোভেরি তাদের ক্রোমোজোমের মাইগ্রেশনের উপাত্তের সাথে মেন্ডেলের উপাত্তের তুলনা করে মতবাদ করেন যে মেন্ডেলের বর্ণনাকৃত ফ্যাক্টর এবং জিনগুলো কোষের ক্রোমোজোমে অবস্থান করে। মেন্ডেলের বর্ণনাকৃত ফ্যাক্টরগুলো জিনগুলো কোষের কোথায় অবস্থান করে? ক্রোমোজোম। বংশগতির ক্রোমোজোম তত্ত্ব অনুযায়ী নিচের কোনটি মিথ্যা? মাইটোসিস কোষ বিভাজনের সময় দুটি হোমোলোগাস ক্রোমোজোম পরস্পর থেকে পৃথক হয়ে যায়। বংশগতির ক্রোমোজোম তত্ত্ব ওয়াটার সাটন এবং বোভেরি সালে বংশগতির ক্রোমোজোম তত্ত্ব বা ক্রোমোজোম অফ থিওরি অফ ইনহেরিটেন্স প্রদান করেন। বংশগতির ক্রোমোজোম তত্ত্ব অনুযায়ী ক্রোমোজোম এবং জিন সমতা ডিপ্লয়েড কোষের জোড় অবস্থায় থাকে। মিওসিস কোষ বিভাজনের সময় দুটি হোমোলোগাস ক্রোমোজোম পরস্পর হতে পৃথক হয়ে যায়। জীবের কোন বৈশিষ্ট্যের মাধ্যমে কেবল এটি এলিল ধারণ করে জিন শিকারের মাধ্যমে ডিপ্লয়েড কোষে ক্রোমোজোম সংখ্যা পুনঃপ্রতিষ্ঠিত হয়ে থাকে। কোষে কেবল হোমোলোগাস ক্রোমোজোমের স্বাধীনভাবে পৃথক হয় এবং মিলিত হয়ে থাকে। অনেকে জীবের ক্রোমোজোম দ্বারা লিঙ্গ নির্ধারিত হয়ে থাকে ক্রোমোজোম বলা থাকে। মেন্ডেলের নীতি মেনে চলে না এমন কয়েকটি উদাহরণ দ্বারা বংশগতির ক্রোমোজোম তত্ত্ব ব্যাখ্যা করা যায় না। এদের মধ্যে লিঙ্কেজের ক্রসিং ওভার সেক্স লিঙ্কেজ বিশেষভাবে উল্লেখযোগ্য। ক্রোমোজোমের গঠন আবিষ্কার 1900 সালে মেন্ডেলের নীতি মেনে চলানো হচ্ছে উপরে সবকটি সেক্স লিঙ্কেজ, জিঙ্ক লিঙ্কেজ, ক্রসিং ওভার একই ক্রোমোজোমে অবস্থিত থাকার কারণে দুই পদার্থিক জিনের একত্রে বা দলগতভাবে থাকার প্রবণতাকে বলা থাকে জিন লিঙ্কেজ একই ক্রোমোজোমে অবস্থিত থাকার কারণে দুই পদার্থিক জিনের একত্রে থাকার দলবদ্ধভাবে বংশগত হওয়ার প্রবণতাকে জিন লিঙ্কেজ বলে থাকে। একাধিক জোড়া হেলিল একই ক্রোমোজোমে অবস্থান করে বলে জিন লিঙ্কেজ ঘটে থাকে। মেন্ডেল তার পরীক্ষায় লিঙ্কেজের অস্তিত্ব টের পাননি, কারণ তিনি তার পরীক্ষায় যেসব বৈশিষ্ট্য ব্যবহার করেছিলেন তার সবকটি জিন সৌভাগ্যক্রমে বিভিন্ন জিনের অবস্থিত ছিল। ভুট্টা, ড্রসোফিলা এবং মাছি সহ অনেক জীবই লিঙ্কেজ প্রমাণিত হয়েছে। জেনে রাখা ভালো, বাস্তবে অনেকে বংশগত পরীক্ষায় দেখা গেছে যে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন এসব মেন্ডেলের নিয়ম মেনে চলে না। ফলে সব ধরনের জিন পরীক্ষা থেকে মেন্ডেল 3:9:3:3:1 সঠিকভাবে পাওয়া যায় না। এই ধরনের ব্যতিক্রমী বৈশিষ্ট্যগুলিকে নন ব্যান্ডেড ইনহেরিটেন্স এবং ব্লেন্ডিং ইনহেরিটেন্স। তারপর জিন লিঙ্কেজ প্রমাণিত হয়েছে যে নিম্নের কোন মাটিতে ড্রসোফিলা মাছি। তারপর ক্রসিং ওভার বর্ণনা দেন কোন বিজ্ঞানী? মর্গান। ক্রসিং ওভার পরিচিতি। ক্রসিং ওভারের ফলে ক্রোমোজোমের জিন সময়ের মূল বিন্যাসে পরিবর্তন করে লিঙ্কড জিন সময়ের মধ্যে নতুন সমন্বয় নিউ কমিউনিটি সৃষ্টি হয়ে থাকে। কোনো ক্রোমোজোম ক্রসিং ওভারের ফলে এক বা একাধিক হতে পারে। মর্গান 1909 সালে ভুট্টা উদ্ভিদের কোষ বিভাজনের প্রথম ক্রসিং ওভার সম্পর্কে বর্ণনা দেন। জীবের চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশে যে দুটি জিনের সমান কার্যকর ভূমিকা পালন করে, তখন জিন দুটি সমান কার্যকর ভূমিকা পালন করে, তখন জিন দুটি পরিপূরক জিন। পরিপূরক জিন জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশে যখন দুটি জিন সমান কার্যকর ভূমিকা পালন করে, তখন জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলা হয়ে থাকে। এই অবস্থাকে সহপ্রকটতা বলা হয়ে থাকে। জীবের চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশে যখন দুটি জিন সমান কার্যকর ভূমিকা পালন করে, দুটি জিনকে পরিপূরক জিন বলে থাকে। দীর্ঘ সহপ্রকটতা বলে থাকে। পরিপূরক জিনের ক্রিয়ার ফলে মেন্ডেলের দ্বিতীয় সূত্রে এপ্রিল অনুপাত 9:3:3:1 পরিবর্তে 9:7 অনুপাত হয়ে থাকে। একটি জিন যখন অন্য একটি নন এলিকের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, তাদেরকে বলা হয়ে থাকে বাধাদানকারী, সেই জিনকে বলা হয়ে থাকে এপিস্টেটিক জিন। এপিস্টেটিক জিন একটি জিন যখন অন্য একটি নন এলিকে জিনের কার্যকারিতাকে বাধা প্রকাশে দেয়, তখন এই প্রক্রিয়া এপিস্টেটিক বলা থাকে। যে জিনটি অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, সেই জিনটিকে এপিস্টেটিক জিন, এবং যে জিনটি বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাদেরকে অ্যাপিস্টেটিক জিন নামে আখ্যায়িত করা হয়ে থাকে। এটি জিন যখন একটি জিনের কার্যকারিতা প্রকাশে বাধাপ্রাপ্ত হয়ে থাকে, সেই বাধাপ্রাপ্ত জিন বলা হয়ে থাকে অ্যাপিস্টেটিক জিন। তারপর নিম্নের কোনটি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেটিকের উদাহরণ? উত্তর মুখ বধিরতা। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেটিক্স দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন এলিল যখন পরস্পরের একে অপরের প্রকট এলিলকে নিজস্ব বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তাদেরকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেটিক। এক্ষেত্রে কেবল হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রদর্শন করে মানুষের জন্মগত মুখ বধিরতা দ্বৈত প্রচ্ছন্ন এবং এপিস্টেটিকের মাধ্যমে উদাহরণ। অসম্পূর্ণ প্রকটতা ব্যাখ্যা করা যায় নিচের কোনটি দিয়ে? অসন্ধামালাতির মাধ্যমে অসম্পূর্ণ প্রকটতা ব্যাখ্যা করা যায়। উদাহরণ হিসেবে মেন্ডেলের সূত্র প্রতিক্রম মেন্ডেলের সূত্র ব্যতিক্রম। যে উদ্ভিদ দিয়ে অসম্পূর্ণ প্রকটতা সন্ধামালাতে মিলেবিলিসে জলাপা। সম্পর্কতা আন্দালুসিনা মুরগি। পরিপূরক জিন ল্যাথিরাস ওডোরাটাস মিষ্টি মরা, মিষ্টি মটরের শুটি সংকলন দ্বারা পরিপূরক জিনের ব্যাখ্যা করানো হচ্ছে ব্যাটসন হান্না। ব্যাখ্যা বিজ্ঞানী আবিষ্কার জেনেটিক্স শব্দটি ব্যবহার করানো হচ্ছে উইলিয়াম ব্যাটসন 1906 সালে। বংশগতির ক্রোমোজোম তত্ত্ব ওয়াল্টার ওসুদেন
সাট্রান, তারপর ববিটি, তারপর 1909 সালে ভুট্টা জীবার কোষী বিভাজনের প্রথম ক্রসিং ওভারের সম্পর্কে দেওয়া হচ্ছে 1903 সালে। তারপর স্বসম্পূর্ণ প্রবর্তিতা ইমপ্লিকেট ডমিনেন্সে আবিষ্কৃত করেন, তারপর দ্বিতীয় জিনের উপস্থিতি প্রমাণ করেন হচ্ছে এলকুনে, তারপর 1905 সালে তারপর বেটসন প্ল্যানেটটা 1904 সালে মডারসিটির মাধ্যমে ছেলে রিতাস এবং সেরিবাস সংকলনের মাধ্যমে পরিবারের জিনের ব্যাখ্যা দিচ্ছেন লেখন মোটামুটি রঙিন পালকের প্রকৃতির জিন থাকে আবিষ্কৃত থাকে বুটেরসন এবং প্ল্যানেটের 1908 সালে, তারপর XY এন স্টিভেন্স, তারপর ইবি উইলসন 1905 সালে, তারপর এমারসন এবং মডারসিটি ফুলের বেগুনি, তারপর রঙের জন্য দায়ী অ্যান্থোসায়ানিনের কার্যকরিতা বর্ণনা করেন, তারপর মডারসিটি বেগুনির জন্য দায়ী রাসায়নিক পদার্থের কোনটি থাকে হচ্ছে অ্যান্থোসায়ানিন। তারপর ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত নন-অ্যালিলিক জিন, তারপর এটি সম্মিলিত এবং এটির পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে নিচে জিন কি গ্রুপকে বলা থাকে পলিজিন। তারপর পলিজিন ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত, তারপর নন-অ্যালিলিক জিনের এটি সম্মিলিত গ্রুপে, তারপর কোনো জীবের এটি পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ না করলে তারপর সেই জিন গ্রুপকে পলিজিন বলা থাকে। পলিজিন নিয়ন্ত্রিত পরিমাণগত বৈশিষ্ট্য বংশগত পলিজিনিক ইনহেরিটেন্স বলা হয়, তাকে জিন তত্ত্বকে মাথার 1954 সালে পলিজিন নামকরণ এবং কর্মবিদ্যা বিদ্যা হচ্ছে মাতৃকা আচরিত বলা থাকে। পলিজিনিক ইনহেরিটেন্সের বৈশিষ্ট্য কয়টি? 3টি। পলিজেনিক ইনহেরিটেন্সের বৈশিষ্ট্য 2 বা ততোধিক জিন দ্বারা ফিনোটাইপিক বৈশিষ্ট্য নির্ধারণ করা থাকে গণনার চেয়ে পরিমাপ দ্বারা তার মাত্রা ব্যাখ্যা করেছে জীবের এই ধরনের বৈশিষ্ট্যের তার ব্যাপক বৈচিত্র্য রয়েছে। মানসিক উচ্চতা নিয়ন্ত্রণকারী জিনের নাম হচ্ছে পলিজিন। তার পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য মানসিক উচ্চতা, গাত্র বর্ণ, তার ওজন, চোখের বর্ণ, বুদ্ধিমত্তা, আবরণ, তার প্রভৃতি বৈশিষ্ট্য পলিজেনিক জিন বা পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। নিচের কোন বৈশিষ্ট্য পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না? আকৃতি, তারপর মানুষের উচ্চতা নিয়ন্ত্রণকারী জিন কয় ধরনের হয়ে থাকে? 3 ধরনের হয়ে থাকে। তাছাড়া মানুষের উচ্চতা পলিজেনিক ইনহেরিটেন্স প্রকৃতি হয়তো 3 ধরনের, 3টি ভিন্ন লোকাসে থেকে মানুষের উচ্চতা নিয়ন্ত্রণকারী একজন প্রচ্ছন্ন হোমোজাইগাস পুরুষের উচ্চতা কত? 5 ফুট। তারপর উচ্চতা পলিজিন, তারপর 3 ধরনের এ বি সি চিহ্নিত করলে তা হচ্ছে এদের এ বি সি সর্বদা জিনের প্রকট অবস্থা এবং হচ্ছে এ বি সি হচ্ছে প্রচ্ছন্ন অবস্থা। প্রতিটি জিনের এ বি সি তারপর হচ্ছে মাঝে মাঝে 3 ইঞ্চি উচ্চতা বৃদ্ধি করে। তার হচ্ছে প্রতিটি প্রকট জিনের ক্ষমতা এ ইজগুলো বি ইজগুলো সি, তার হচ্ছে প্রচ্ছন্ন জিনের 5 ফুট। ক্রোমোজোমের একই স্থানে তার হচ্ছে একটি জিনের বিচ্ছিন্ন তার হচ্ছে মিউটেটের রূপে একটি বৈশিষ্ট্য প্রকাশ করলে তাদেরকে বলা থাকে মাল্টিপল এলিল। তার হচ্ছে মাল্টিপল এলিল হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স এবং মাল্টিপল এলিল এখানে নয়। থেকে পলিজেনিক ইনহেরিটেন্স এবং মাল্টিপল এলিলকে তার হচ্ছে বলে মনে হয়ে থাকে, কিন্তু দুটি এক নয়। পলিজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে তার হচ্ছে ক্রোমোজোমের বিভিন্ন স্থানে তার হচ্ছে বিভিন্ন জিন তার হচ্ছে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তার হচ্ছে মাল্টিপল এলিলের ক্ষেত্রে তার হচ্ছে ক্রোমোজোমের একই লোক আছে তার হচ্ছে জিনের মিউটেটেড জিন নিয়ন্ত্রণ করে থাকে। তার হচ্ছে সেক্স ক্রোমোজোমের লিঙ্গ নির্ধারণ করেন কয়টি? উত্তর হচ্ছে 4টি। তার হচ্ছে সেক্স ক্রোমোজোমের পদ্ধতিতে কোনটি তার হচ্ছে লিঙ্গ নির্ধারিত থাকে? XXXY। তার হচ্ছে স্ত্রী হচ্ছে XXXY, তার হচ্ছে ড্রসোফিলা। মানুষের সকল স্তনপায়ীতে XXXO, স্ত্রী হচ্ছে XXXO, তারপর হচ্ছে ঘাসফড়িং, খাদ্য পোকা, তেলা পোকা ইত্যাদি। JJW হচ্ছে পাখি প্রজাপতি ও কিছু মাছ, তারপর হচ্ছে যে নট হচ্ছে JO, যে হচ্ছে কিছু মধ্য প্রজাপতি ও প্রজাতি। XY তার হচ্ছে নিম্ন কোনো জীবের মধ্যে। উত্তর হচ্ছে ফড়িং। তারপর হচ্ছে লিঙ্গ নির্ধারণ পদ্ধতিতে XXXY, ড্রসোফিলা এবং বিভিন্ন পতঙ্গে তেলাগোছেলিওডিয়া তার হচ্ছে নির্ধারণ করা থাকে। নিম্ন কোনটিতে XXXO পদ্ধতি নির্ধারিত করা হয়ে থাকে? উত্তর হচ্ছে ডায়োস্কোরিয়া সিনেমাটা। তারপর হচ্ছে XXXO পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ করা হতে নিম্ন কোন জীবের মধ্যে? উত্তর হচ্ছে ফড়িং। তারপর হচ্ছে নিচে কোনটিতে সেক্স ক্রোমোজোমের পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ উপায় নয়? XXXYO। তার হচ্ছে নিম্ন কোনটি পলিজেনিক জিনের অস্বাভাবিকতায় সৃষ্ট নয়? তারপর হচ্ছে বংশবধিরতা। পলিজেনের অস্বাভাবিকতায় সৃষ্টি রোগ হচ্ছে অটিজম এবং ক্যান্সার। ডায়াবেটিস টাইপ 2 তার হচ্ছে মানুষের জন্মগত বধিরতা প্রচুর এপিসিডের অন্যতম উদাহরণ। তার হচ্ছে মানুষের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে কোনটি? SRY জিন। তারপর হচ্ছে ওয়াই ক্রোমোজোম মানুষের লিঙ্গ নির্ধারণে যেভাবে ভূমিকা রাখে, মানুষের জায়গাটা ওয়াই ক্রোমোজোমের অনুপস্থিতিতে লিঙ্গ নির্ধারিত নামক ওয়াই ক্রোমোজোম SRY 6 ডিটারমিনেন্ট নামক এটি জিন করে এবং পুরুষদের অবকাশে নিয়ন্ত্রণ করে। গবেষণায় দেখা যাচ্ছে ওয়াই ক্রোমোজোম SRY জিন না থাকার কারণে 2A + XY ক্রোমোজোম বাহী তার হচ্ছে মানুষের স্ত্রী লিঙ্গধারী হয়ে থাকে এবং ক্রোমোজোমে SRY জিনের অংশ বিদ্যমান থাকার কারণে ক্রোমোজোম বাহী মানুষের বন্ধ প্রকৃতির পুরুষ লিঙ্গধারী হয়ে থাকে। মানুষের প্রাণীর অধিক শুক্রাণু এক্সবডি নামক তার হচ্ছে গঠন বহন করে, যার লিঙ্গ নির্ধারণ এমন মতবাদ ব্যক্ত করা হচ্ছে ম্যাকক্ল্যাঙ্ক। তারপর আছে লিঙ্গ নির্ধারণ সম্পর্কিত ক্রোমোজোমের মতবাদ সাটন ও ববেরি। 1902 সালে বংশগতির ক্রোমোজোমের তত্ত্বে তারপর সকল জিন এবং ক্রোমোজোমে থাকার ঘোষণা দেন। একই সময়ে ম্যাকক্ল্যাঙ্ক তার মত প্রচার করেন যে প্রাণীর অর্ধেক শুক্রাণু এক্সবডি নামক গঠন করে, যার লিঙ্গ নির্ধারণ পদ্ধতিতে 1905 সালে এবং এক্সবডিকে এক্স ক্রোমোজোম হিসেবে চিহ্নিত করা থাকে। একই ওয়াই ক্রোমোজোম আবিষ্কৃত হয়ে থাকে। এদেরকে সেক্স ক্রোমোজোম এক্স এন্ড ওয়াই তার ক্রোমোজোমকে তার অটোজোমের নামে আখ্যায়িত করে থাকে। স্টিভেন্স এবং উইলসন এবং মর্গানস প্রভূত বিজ্ঞানী লিঙ্গ নির্ধারণে সেক্স ক্রোমোজোমে ভূমিকা গবেষণালব্ধ কৌশল পদ্ধতি বিবরণ দেন। নিচের কোনটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়?
উত্তর হচ্ছে থ্যালাসেমিয়া। তারপর হচ্ছে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার এক্স ও ওয়াই। তারপর হচ্ছে নিয়ন্ত্রিত বংশগতি রোগ সেক্স ক্রোমোজোমের মাধ্যমে হচ্ছে বংশক্রমে সঞ্চালিত হয়ে থাকে, তাহলে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার বা লিঙ্গজনিত অসুবিধা বলা থেকে বংশক্রমে সঞ্চালিত হওয়ার প্রক্রিয়া বলা থেকে সেক্সুয়াল লিঙ্কড ইনহেরিটেন্স মানুষের ঘটি লিঙ্গজনিত অসুবিধা হচ্ছে জড়িত হচ্ছে হেমোফিলিয়া। রক্ততঞ্চল বিলুপ্ত হয়ে থাকে, ফলে রক্ত খরস্থান থেকে আমরা রক্ত সঞ্চিত হয়ে মৃত্যু পর্যন্ত করতে পুরুষে দেখা যায়। রাশিয়ান সিজার রাজ্যবংশ এমন রোগ ছিল রাতে কিছু দেখতে পায় না। ডুসিনি মাস্কুলার ডিস্ট্রফি বেশি শক্ত হয়েছে 10 বছরের মধ্যে চলন ক্ষমতা হারিয়ে ফেলে 20 বছরের মধ্যে মারা যায়। ডায়াবেটিস ইনসিপিটাস অস্বাভাবিক মূত্র থেকে শারীরিক অক্ষমতা, ব্রাজিল লেক্সিন রোমাটিজম মানসিক ভারসাম্যহীন দেখা যায়। টেস্টিকুলার ফেমিনাইজেশন পুরুষের ধীরে ধীরে স্থিতিতে পরিণত হয়ে লাল সবুজ বর্ণ, লাল ও সবুজ বর্ণের পাতাকে বুঝতে পারে না। আমেরিকায় 4% পুরুষ 0% মহিলাদের দেখা যায়। হাইপারট্রফিস সামান্য দেহে, তার হচ্ছে হরমোন নেমোনিয়া, তার হচ্ছে হিমো, তার হচ্ছে দেশি, তার হচ্ছে দুই ফিনি, তার হচ্ছে টেস্ট করে হাবিয়ে বললো, তার হচ্ছে হিমো হচ্ছে হিমোফিলিয়া, তার হচ্ছে রাত হচ্ছে রাতখানা দেশি হচ্ছে ডুসিনা মাস্কুলার ডিস্ট্রফি, তার হচ্ছে 2 হচ্ছে ডায়াবেটিস ইনপিটাস, ফিন হচ্ছে ফ্রাজাইল এক্স সিন্ড্রোম, তার হচ্ছে টেস্ট হচ্ছে টেস্টিকুলার ফেমিনাইজেশন, তার হচ্ছে করেছে ক্লার ব্লাইন্ডনেস, হাবি হচ্ছে হাইপারট্রাইকোসিস। নিচের কোনটি সেক্সুয়াল লিঙ্কড তার হচ্ছে অসীম নয়? হ্যাঁ, উত্তর হচ্ছে রক্ত স্বল্পতা। রক্ত স্বল্পতা শরীরে তার বিষয়ে 50 লাখের বেশি এবং 15%-এর 25% কম হওয়া, তার হচ্ছে নিম্ন কোনটি সেক্স লিঙ্কড বৈশিষ্ট্যের উদাহরণ নয়? উত্তর হচ্ছে বহুমূত্র। তারপর হচ্ছে বহুমূত্র, তার হচ্ছে ডায়াবেটিস মেলিটাসের উদাহরণ। নিচের কোনটি সেক্স লিঙ্কড বৈশিষ্ট্যের উদাহরণ না? উত্তর হচ্ছে জুভেনাইল গ্লুকোমা। তার হচ্ছে জুভেনাইল গ্লুকোমা এটি চোখের রোগ এবং সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। মানুষের ওয়াই জিন নিয়ন্ত্রিত কোনটি হচ্ছে কালালোম, তার হচ্ছে ওয়াই জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য হচ্ছে এর মাধ্যমে কটি লাল সবুজ বর্ণ, রেড গ্রিন ব্লাইন্ডনেস, হিমোফিলিয়া, ডুসিনি মাস্কুলার ডিস্ট্রফি এবং ওয়াই জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য হচ্ছে কারণ লোম। তার হচ্ছে মানুষের এই পর্যন্ত সেক্স লিঙ্কড জিন পাওয়া হচ্ছে 60টি। তারপর হচ্ছে মানুষের পর্যন্ত 60টি সেক্স লিঙ্কড জিন পাওয়া যায়। পিতার সাথে লিঙ্গজনিত অসুবিধার মধ্যে দিয়ে দরিদ্রের মধ্যে সঞ্চালিত হয়ে থাকে, এতে বলা থেকে গ্রিস ক্রস ইনহেরিটেন্স। তারপর হচ্ছে বংশগতির নিয়ম। তারপর হচ্ছে সেক্সুয়াল লিঙ্কড ডিসঅর্ডার বংশগতির কতগুলো নিয়ম ছিল? অধিকাংশ ক্ষেত্রে এক্স ক্রোমোজোম কতগুলো বাহিত হয়ে থাকে, তবে কিছু ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোম দ্বারা বাহিত হয়ে থাকে। এসব ক্ষেত্রে তারপর হচ্ছে জিন অধিকাংশ ক্ষেত্রে বচন হচ্ছে বাহিত হয়ে থাকে। এসব অসংখ্য মহিলাদের চেয়ে পুরুষের চেয়ে বেশি হয়ে থাকে এবং কারণে পুরুষের এবং কারণ পুরুষের এই জিনগত উপস্থিত থাকলে বৈশিষ্ট্য প্রকাশ ঘটে, কিন্তু স্ত্রীদের হোমোজাইগাস অবস্থায় প্রকাশ ঘটে। লিঙ্গজনিত অস্বাভাবিকতা পুরুষের সকল কন্যা সন্তানের বাহক হবে এবং কোনো কিন্তু পুরুষ সন্তানতে চিহ্ন বাহিত হবে না। লিঙ্গজনিত অস্বাভাবিকতা স্ত্রীর প্রায় পুরুষের সংক্রান্ত বৈশিষ্ট্য হবে এবং কিন্তু কন্যার বাহক হবে। তারপর হচ্ছে বিকাশ লিঙ্গজনিত অস্বাভাবিকতার মধ্যে কিস ক্রসিং টেস্ট বলা ইসিআর টেস্টের মাধ্যমে আছে। লাল সবুজ বর্ণতা পরীক্ষা করা হয়ে থাকে। তারপর ইসিআর টেস্ট এক ধরনের বিশেষ পরীক্ষার মাধ্যমে আছে লাল সবুজ বর্ণতা পরীক্ষা করা হয়ে থাকে। এই পরীক্ষার মাধ্যমে বর্ণান্ত ব্যক্তি ভিন্ন রং দিয়ে তারপর আঁকা চিত্রের মাধ্যমে রং দেখতে পাবে, কিন্তু লাল আর সবুজের বর্ণের মধ্যে পার্থক্য মাস্কুলার ডিস্ট্রফি যে কোনটি তত প্রযোজ্য নয়। এদের হচ্ছে মাধ্যমে ওয়াই ক্রোমোজোম অবস্থান করে। তারপর হচ্ছে ডিসিনি মাস্কুলার ডিস্ট্রফি, তারপর হচ্ছে ডিসিনি মাস্কুলার ডিস্ট্রফি একত্রে বংশগতি রোগ যার কারণে মানুষের পুষ্টি সম্বন্ধে পুষ্টিজনিত কারণে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে চুকে যায় এবং পরিশেষে মানুষের মৃত্যু ঘটে। ফরাসি স্থানীয় তত্ত্ববিদ গুইলামি বেঞ্জামিন এবং হচ্ছে হ্যামেটা ডিসিনি ক্রোমোজোমের XP21 এবং হচ্ছে ক্রোমোজোমে অবস্থিত ডিস্ট্রফিন জিনের পরিব্যক্তি হলে ডিএমডি সৃষ্টি হয়ে থাকে। এই জিনের প্রকট অবস্থায় বেশি কোষের এবং গুরুত্বপূর্ণ গাঠনিক উপাদান ডিস্ট্রফিন প্রোটিন সংশ্লেষণ করে। এই প্রোটিনের অভাবে তার হচ্ছে পেশির কোষের সার্কুলার দিয়ে অতিরিক্ত ক্যালসিয়াম প্রবেশ করে এবং কোষকে ধীরে ধীরে শক্ত করার ফলে হয় বয়সের তা হচ্ছে পূর্বে বালকদের দিয়ে। তারপর এই রোগের লক্ষণ প্রকাশ পেতে থাকে। এই রোগে আক্রান্ত 10 বছর বয়সে বালক সোজা হয়ে দাঁড়াতে হাঁটতে পারে না। 12 বছর হুইল চেয়ারের প্রয়োজন পড়ে। ডিএমডি আক্রান্ত 25 বছরের মধ্যে মারা যায়। পেশির গলাগুলো ধীরে ধীরে কোষে চুবড়ি এবং হচ্ছে তন্তু দ্বারা প্রতিস্থাপিত হয়ে শক্ত হয়ে যায়। তারপর হচ্ছে রুশিয়ান মাস্কুলার ডিস্ট্রফির জন্য দায়ী হচ্ছে ডিস্ট্রফিন জিন। মনে রাখবে, পেশিতে ডিস্ট্রফিন এবং প্রয়োগ যত কম থাকবে ডিএমডি তীব্রতা তত বাড়বে। তারপর নিম্ন কোনটি মাস্কুলার ডিস্ট্রফি এর শারীরিক লক্ষণ নয়? উত্তর হচ্ছে তাৎক্ষণিক দৃষ্টিহীনতা। মাস্কুলার ডিস্ট্রফির লক্ষণ হচ্ছে 30-এর বেশি ধরনের মাস্কুলার ডিস্ট্রফি দেখা যায়। তারপর 9টি হচ্ছে প্রধান অন্যান্য দুর্লভ দেহের আক্রান্ত ও তারপর আশেপাশে তারপর বেশি দুর্বলতা ধারণা কোনো বয়সে দেখা যায়। তারপর এবং হচ্ছে রোগের দ্বারা এক রকম হয়ে থাকে। রোগের সাধারণ শারীরিক লক্ষণ হচ্ছে বেশি দুর্বলতা, তারপর সমান অবিশ্বাসতা দেখা যায় এবং হচ্ছে দ্রুত বেশি হয়, দুর্বলতা বেশি অবজর হয় পাওয়ার হয়। তারপর হচ্ছে গুঞ্জন, তারপর হচ্ছে কপালের দিকে টাকা হওয়া, তারপর হচ্ছে চোখে ছানি পড়া এবং চোখে পড়া, তারপর মানসিক অসুবিধা, তারপর রঙের ক্ষয়িষ্ণুতা, জেনে রাখা ভালো। মাস্কুলার ডিস্ট্রফি এটি দুর্লভ জিন ঘটিত অসুখ। তারপর 30-এর বেশি ডিস্ট্রফি ডুসেনি মাস্কুলার ডিস্ট্রফি সবচেয়ে ভয়াবহ। তারপর হচ্ছে 50,000 একজন তারপর আক্রান্ত হতে পারে মাস্কুলার ডিস্ট্রফির জন্য দায়ী হচ্ছে ডিস্ট্রফিন জিন। কত ধরনের মাস্কুলার ডিস্ট্রফি দেখা যায়? উত্তর হচ্ছে 30-এর বেশি মাস্কুলার ডিস্ট্রফি আছে। কোন বিজ্ঞানী বর্ণান্ধ সম্পর্কে বিবরণ প্রকাশ করেন? ডেল্টন বর্ণান্ধ সম্পর্কে বিবরণ প্রকাশ করেন। ব্যাখ্যা বর্ণান্ধতা মানুষের
আর লাল সবুজ বর্ণাঢ্যতা এবং হচ্ছে অধিক দেখা যায় এবং 95% বর্ণাশী লাল সবুজ বর্ণাঢ্য হয়ে থাকে। এরা লাল সবুজ এবং বর্ষাকে বুঝতে পারে না। জল ডাল্টন হচ্ছে একজন বিজ্ঞানী, তার হচ্ছে মানুষের বর্ণাঢ্যতার মাধ্যমে বিবরণ প্রকাশ করেন। একে ডাল্টনিজম বলা থাকে। বর্ণাঢ্যতার মাধ্যমে চিকিৎসা নেই, কিন্তু বর্ণাঢ্য কখনো শুকানো ইশারা কালার টেস্ট এবং বর্ণাঢ্যতার মাধ্যমে সব হিসেবে জেনে রাখা ভালো। বার্নস্টাইন এবং হচ্ছে রক্তরূপ হোমোলোগাস এবং প্রচারের মাধ্যমে একই লোকাসে অবস্থিত 3টি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। ক্রোমোজোম জিনের অবস্থাকে মাল্টিপল অ্যালিল বলা হয়। তারপরে গ্রুপের গ্রুপ নিয়ন্ত্রণকারী জিনকে হচ্ছে রক্তগ্রুপ নিয়ন্ত্রণকারী ল্যান্ডস্টাইন এল দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ফরাসি সিদ্ধান্ত বইতে গুলিয়াম বেঞ্জামিন অ্যামান্ট এবং জুসেনি তারপর হচ্ছে মাসকুলার ডিস্ট্রফির নামকরণ করেন। তারপর হচ্ছে ডাল্টনিজম বলা হয়ে থাকে কোন রোগটিকে। তারপর হচ্ছে বর্ণাঢ্যতা, তারপর হচ্ছে বর্ণাঢ্যতার সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে তারপর হচ্ছে শিয়ার টেস্ট, তারপর হচ্ছে ডিসি এক্সি এবং হচ্ছে এক্সি হলে তারপর হচ্ছে বর্ণাঢ্য মূলের জিনোটাইপ হচ্ছে এক্সি, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে বর্ণাঢ্যতার নিয়ম হচ্ছে এক্সি এবং মাসকুলার ডিস্ট্রফি এবং এক্সি ওয়াই, তারপর হচ্ছে বর্ণাঢ্য পুরুষ এক্সি ওয়াই, তারপর হচ্ছে এক্সি, তারপর হচ্ছে বাহক এক্সি, তারপর হচ্ছে এক্সি যেগুলো প্রবল জিন এবং এক্সি হচ্ছে পুরুষদের জিন, তারপর হচ্ছে এক্সের ক্রোমোজোম বিদ্যমান প্রচনা জিন দ্বারা বর্ণাঢ্যতা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এক্সের ক্রোমোজোম বর্ণাঢ্য জিন থাকলে তারপর ইহা প্রকাশিত হবে। কিন্তু প্রচনা জিনের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে উপল হচ্ছে জায়গা আছে হচ্ছে বর্ণাঢ্য জিনের প্রকাশ করে। স্বাভাবিক নারীর ক্ষেত্রে বর্ণাঢ্য পুরুষের বিয়ে হলে তাদের সন্তানদের মধ্যে হবে সন্তানের স্বাভাবিক এবং কণার ভাগ হবে স্বাভাবিক নারী এবং বর্ণাঢ্য পুরুষের বিয়ে। বর্ণাঢ্য পুরুষ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন নারীর মধ্যে F1 জিনের মধ্যে পুত্র এবং কন্যা স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন স্বভাবে বর্ণাঢ্য জিনের ভাগ এবং পরবর্তী দেখে তারপর সেই জিনিস সঞ্চারিত হবে। এক্সি ওয়াই এবং নামে এক্স ওয়াই প্লাস এক্সি ক্রস ঘটানোর মাধ্যমে দেখা যায় পুরুষের স্বাভাবিক এবং স্ত্রী বর্ণাঢ্য। তারপর হোমোজাইগাস হলে ছেলেটি কী হবে? বর্ণাঢ্য। তারপর হচ্ছে বর্ণাঢ্য পুরুষ এবং স্বাভাবিক মহিলাদের মধ্যে বিয়ে হলে তাদের সন্তান হতে পারে কর্ণা বর্ণাঢ্য বাহক। তারপর হিমোফিলিয়ার ক্ষেত্রে এ ও সি সঠিক। এ হচ্ছে এক্স ক্রোমোজোমের 80% মিউটেন্ট জিনের কারণে হিমোফিলিয়া হয়ে থাকে। তারপর হচ্ছে হিমোফিলিক পুরুষ এবং মহিলা সাধারণত 16 বছরের মধ্যেই রক্তকণের মধ্যে মারা যায়। তারপর হচ্ছে হিমোফিলিয়া হচ্ছে বংশগতভাবে সঞ্চারিত উদ্দেশ্য দিয়ে প্রাপ্ত এক ধরনের রক্ততঞ্চনে ঘটিত ত্রুটি বা অস্বাভাবিকতা যাদের মধ্যে রক্ত সঞ্চিত হয় না এবং রক্ত ক্ষরণজনিত কারণে। তারপর হচ্ছে 95 নিচে কোনটি ফ্যাক্টরের অভাবে ক্লাসিক্যাল হিমোফিলিয়া হয়ে থাকে? সি হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। হিমোফিলিয়ার প্রকারভেদ হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। ক্লাসিক হিমোফিলিয়া এ তার সাথে রক্ত সঞ্চারের মাধ্যমে 4 ফ্যাক্টর। অ্যান্টি হিমোফিলিক হেটাইটিসমাস ডিজিজ বা হিমোফিলিয়া বি তাদের রক্তের 9 ফ্যাক্টরটি বা হচ্ছে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট বা ক্রিস্টোমাস অনুপস্থিত থাকলে রোগটি হয়ে থাকে। একজন না হিমোফিলিয়া পুরুষের জিনোটাইপ কেমন হবে? এক্স এইচ ওয়াই। তারপর হচ্ছে হিমোফিলিয়ার জিনোটাইপ হচ্ছে তার হচ্ছে স্বাভাবিক রক্ত সঞ্চালন, তার হচ্ছে এক্স এইচ ওয়াই। তারপর হচ্ছে পুরুষের প্রধান এক্স এইচ ওয়াই। তারপর হচ্ছে স্বাভাবিক রক্ত সঞ্চালন মহিলা, তার হচ্ছে ভাগ্যমলিকা এবং হিমোফিলিক মহিলা পরিসংখ্যান। এটি সম্পর্কে দেখা যায় হিমোফিলিয়া বংশের প্রতি 10,000 পুত্রের মধ্যে একটি এবং 10,000 কোটি কণার মধ্যে একটি হিমোফিলিয়া আক্রান্ত হয়ে থাকে। একজন হিমোফিলিয়া বাহক জিনোটাইপ কেমন হবে? এক্স স্মল এইচ। তারপর হচ্ছে কনে হিমোফিলিয়া বাহক বর সুস্থ, এদের সন্তানদের ক্ষেত্রে কোনটি মিথ্যা? পুত্রদের সবাই সুস্থ হবে। হিমোফিলিয়া ও বংশগণের বিস্তার। স্বাভাবিক ভাগমলিকা হিমোফিলিয়া কণা এবং স্বাভাবিক বর সুস্থ বরের ক্ষেত্রে বি হল পিতামাতা, তার হচ্ছে স্বাভাবিক পুত্র এবং স্বাভাবিক ক্রসকরণ হলে উপর চেকার বোর্ড থেকে দেখা যাচ্ছে পুত্র সন্তানের মধ্যে 50% হিমোফিলিয়া আক্রান্ত হবে। কন্যা সন্তানদের মধ্যে হচ্ছে স্বাভাবিক ভাগ হবে এবং হচ্ছে কন্যা সন্তান 50% স্বাভাবিক কিন্তু ভাগ হবে। তার পুত্র সন্তানদের মধ্যে হচ্ছে কোনো ভাগ হবে না। নিচের কোনটি একজন পুরুষের ক্ষেত্রে হিমোফিলিয়া জিন প্রকাশ পায়? হিমোজাইগাস। একজন না স্বাভাবিক কিন্তু হচ্ছে হিমোফিলিয়া ভাগ মহিলার ক্ষেত্রে স্বাভাবিক পুরুষের বিয়ে হলে কোনটি হবে না? উত্তর হচ্ছে পুত্র ভাগের 50% হয়ে থাকে। হিমোফিলিয়া মাত্রা হচ্ছে কোন ভাগ দ্বারা হচ্ছে সন্তানরা কেমন হবে? কন্যা সন্তানদের 100% হিমোফিলিয়া হবে না। কোন তার হচ্ছে ফ্যাক্টর অভাবে হিমোফিলিয়া এ হয়ে থাকে? ফ্যাক্টর 8। হ্যাঁ, হিমোফিলিয়া আক্রান্ত পুরুষের একজন স্বাভাবিক মহিলার সাথে বিয়ে হলে সন্তানের ক্ষেত্রে কোন ফলাফল প্রকাশিত হবে? সকল পুত্র সন্তান স্বাভাবিক অনুসন্তান বাহক হবে। হিমোফিলিয়ার জিনতাত্ত্বিক ব্যাখ্যা। মানুষের রক্ত জমাট স্বাভাবিক জীব হচ্ছে এক্সএস এবং হচ্ছে হিমোফিলিয়ার জিন হচ্ছে এক্সএস এর মাধ্যমে হচ্ছে হিমোফিলিয়ার বাবল জিনোটাইপ হচ্ছে এক্সএস ওয়াই। তারপর হচ্ছে স্বাভাবিক মাতার জিনোটাইপ হচ্ছে এক্সএস। তারপর হচ্ছে অস্থিসঞ্চিত রক্তকণকে বলা থেকে হেমাথ্রোসিস। হিমোফিলিয়া আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে তারপর রক্ত সঞ্চালন ক্ষমতা থাকে না কোথাও। তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে রক্ত জমাট বাঁধে না, তার হচ্ছে কেটে তার হচ্ছে রক্তক্ষরণ হয়ে থাকে। এছাড়া রক্তের যে কোনো স্থানে তার হচ্ছে অভ্যন্তরীণ রক্তপাত ঘটে, তার হচ্ছে অস্থিসন্ধি, তার হচ্ছে আক্রান্ত ঘটে ব্যায়াম এবং হচ্ছে ধরনের ক্ষেত্রে অস্থিসন্ধি এবং রক্তক্ষরণ থাকে। তার হচ্ছে এই অবস্থাকে হেমাথ্রোসিস বলতে হিমোফিলিয়ার ক্ষেত্রে লক্ষণের মধ্যে একটি। 1901 সালে মানুষের রক্তের শ্রেণীবিন্যাস কী করেন?
উত্তর হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার। রক্তশ্রেণী বিন্যাস এবং প্লাজমা মেমব্রেনে অবস্থিত আছে বিভিন্ন অ্যান্টিজেনের মাধ্যমে আছে শ্রেণীবিন্যাসকে ব্লাড গ্রুপ বলা থাকে। অস্ট্রেলিয়ার জন্মগ্রহণকারী আমেরিকান বিজ্ঞানী জীববিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার 1901 সালে রক্তশ্রেণী বিন্যাসে ওঠেন। এই বিজ্ঞানীদের প্রচলন 1965 সালে 13টি ব্লাড গ্রুপ আবিষ্কৃত হয়ে থাকে। নিচের কোনটি ব্লাড গ্রুপের অ্যান্টিজেন নেই? এটি ও ব্লাড গ্রুপ, তার হচ্ছে বি ব্লাড গ্রুপের হচ্ছে 23%, 35% অ্যান্টিজেন এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে এবি ব্লাড গ্রুপকে কোন গ্রুপকে রক্ত দিতে পারে? উত্তর হচ্ছে এবি ব্লাড গ্রুপ। তার হচ্ছে আরএইচএ পজিটিভ এবং আরএইচএ নেগেটিভ বিশিষ্ট রোগীরা কতদিন মেয়াদী প্লাজমা অ্যান্টিবডি আবির্ভূত হতে 12। তার হচ্ছে আরএইচএ নেগেটিভ রক্ত, আরএইচএ নেগেটিভ এবং আরএইচএ পজিটিভ, তার হচ্ছে আরএইচএ পজিটিভ এবং আরএইচএ নেগেটিভের ক্ষেত্রে দেহ দিলে 12তম দিনে তার হচ্ছে আরএইচএ পজিটিভ এবং হচ্ছে বিরোধী এবং আবির্ভাব ঘটে আরএইচএ নেগেটিভ এবং পরিবর্তে আরএইচএ পজিটিভ এবং মাথা হচ্ছে লোহিত রক্তকণিকা চুলাট্টা এবং হচ্ছে আরএইচএ নেগেটিভ একাধিকবার আরএইচএ পজিটিভ এবং মাতৃ বিপদ হয়ে থাকে। আরএইচএ পজিটিভ এবং হচ্ছে কোনটি সন্নিবেশে সম্ভব হয়ে থাকে? তার হচ্ছে সিডিডি। তারপর হচ্ছে আরএইচএ অ্যান্টিজেনের উপকার হচ্ছে ফিল্টার এবং হচ্ছে মাধ্যম হচ্ছে 6টি এবং অ্যান্টিজেনের সমষ্টি বিশেষের মাধ্যমে হচ্ছে 3 জোড়া ভাগ করা হয়ে থাকে। তারপর আছে এর মাধ্যমে হচ্ছে ক্যাপিটাল সিডিই এবং হচ্ছে স্মল ডি সিডিই এবং হচ্ছে মেন্ডেলিয়ার প্রচলন মানুষের লুথোকণিকার 3টি অ্যান্টিজেন থাকে কিন্তু প্রতি জোড়ার মাধ্যমে হচ্ছে উপাদান একসাথে হয় না। সিডিই এবং হচ্ছে সিডিই মাধ্যম হচ্ছে সিডিডি সম্ভব এবং এটিজের মাধ্যম হচ্ছে আরএসএ পজিটিভ এবং মাধ্যম হচ্ছে সিডিই মাধ্যম হচ্ছে আরএসএ নেগেটিভ এবং আরএসএ নেগেটিভ আরএসএ পজিটিভ সন্তান হলে আরএসএ নেগেটিভ এবং অ্যান্টিবডি হয়ে থাকে। দ্বিতীয় সপ্তাহে ব্যাখ্যা হচ্ছে আরএসএ পজিটিভ আরএসএ ফ্যাক্টরের ক্ষেত্রে তার হচ্ছে রক্ত সঞ্চালিত এবং হচ্ছে রক্ত জটিলতা, তার হচ্ছে রক্ত সঞ্চালন এবং হচ্ছে আরএসএ নেগেটিভ এবং মাধ্যম হচ্ছে রক্তের রূপ এবং আরএসএ পজিটিভ এবং হচ্ছে আরএসএ নেগেটিভ এবং মাধ্যম হচ্ছে আরএসএ পজিটিভ রক্ত নষ্ট করে আরএসএ নেগেটিভের রক্ত নষ্ট হয়েছে এবং রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। আরএসএ নেগেটিভ আরএসএ পজিটিভের তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে দ্বিতীয় সন্তানের মাধ্যমে যে ধরনের অসুস্থতা হয়ে থাকে তাদেরকে বলা থাকে এরিথ্রোব্লাস্টোসিস পিটালিস। গর্ভ সঞ্চালনজনিত জটিলতা আরএসএ নেগেটিভ রক্ত গ্রুপ বিশিষ্ট, তারপর হচ্ছে মহিলাদের সাথে আরএসএ পজিটিভ রক্ত কোনো গ্রুপের সাথে বিয়ে হলে তারপর হচ্ছে সন্তান তারপর হচ্ছে আরএসএ ফ্যাক্টর উত্তর বহন করে আরএসএ পজিটিভ এবং আরএসএ নেগেটিভ উভয় সংকটের এই দম্পতির প্রথম সন্তান আরএসএ পজিটিভ এবং হচ্ছে মাতৃ থাকাকালীন তারপর হচ্ছে আরএসএ অ্যান্টিবডির প্রথম গর্ভধারণের ফলে আরএসএ নেগেটিভ পরিমাণ উৎপাদিত না হয়, শিশুর সময় ক্ষতি না হয়ে থাকে এবং শিশু জীবিত থাকে। কিন্তু আরএসএ পজিটিভে উৎপাদিত রক্তের অ্যান্টিবডিগুলোর মাধ্যমে ভ্রূণে প্রবেশ করে এবং এগুলো ধ্বংস করতে থাকে। এতে ভ্রূণের সদস্যতা মৃত্যুর ঘটে এবং অবস্থাকে হিমোফাইটালাইট ডিজিজ অফ নিউবর্ন এরিথ্রোব্লাস্টোসিস পিটালিস বলে। তারপর আরএসএ নেগেটিভ রক্ত বিশিষ্ট মায়েদের আরএসএ পজিটিভ পুরুষের রক্ত হলে প্রথম সন্তান কেমন হবে? আরএসএ পজিটিভ। এরিথ্রোব্লাস্টোসিস পিটালিস রোগের অন্য নাম হচ্ছে এইচডিএন। তারপর নিচের কোনটি রক্ত সঞ্চালনজনিত সমস্যা রক্তের প্রসার বিলিরুবিন রক্ত সঞ্চালন জটিলতা রাতারাতা উভয়দের ব্লাডের গ্রুপে পরীক্ষা না করে নিলেই রক্ত সঞ্চালন নানা কারণে জটিলতা হতে পারে। এক হচ্ছে রক্তকণিকাগুলো জমাটা বাঁধে এবং প্রসারের মাধ্যমে হচ্ছে হিমোগ্লোবিন নির্গত হবে, হিমোগ্লোবিন রক্ত জমে তারপর হিমোগ্লোবিন সৃষ্টি করে তারপর বিকেল ব্যাঘাত জন্ডিস ঘটে তারপর অন্য রক্ত মৃত্যুবরণ করতে পারে। তারপর রেসাস ফ্যাক্টর জনিত তারপর জটিলতা প্রতিরোধের মাধ্যমে যে গুণটি ব্যবহৃত হয়ে থাকে অ্যান্টিডি। তারপর রেসাস ফ্যাক্টর জনিত জনিত জটিলতা প্রতিরোধের উপায় বিজ্ঞানের অগ্রগতির ফলে অ্যান্টি-ডি নামক হচ্ছে অ্যান্টি রেসিস্ট্যান্স অ্যান্টিবডি আবিষ্কৃত হচ্ছে। অ্যান্টি-ডি তার হচ্ছে মাধ্যমে হচ্ছে মাথার নেগেটিভ মাথার সন্তান জন্মের 72 ঘন্টার মধ্যে হচ্ছে ইন্টারভেনাস ইনজেকশনের মাধ্যমে প্রকাশ করে চিকিৎসা করা হয়ে থাকে। এর ফলে পরবর্তী বাচ্চার ক্ষেত্রে এরিথ্রোপ্লাজা ভিটালিস রক্ত রোগের প্রবণতা থাকে না। জেনে রাখা ভালো আরএসএ নেগেটিভ রক্ত হয়ে থাকে এর মাধ্যমে হচ্ছে দেওয়া হচ্ছে অ্যান্টিবডি ডি দেওয়া হচ্ছে অ্যান্টি-ডি এবং আরএসএ নেগেটিভ সন্তানের জন্য 72 ঘন্টা সর্বোচ্চ জন্য তার হচ্ছে দাতা বলা থাকে কোন রক্তধারী গ্রুপ ও নেগেটিভ তার হচ্ছে সর্বোচ্চ দাতা এবং গ্রহিতা রক্তরাশি এবং প্লাজমা আরএসএ অ্যান্টিবডি থাকে আরএসএ অ্যান্টিজেনের মাধ্যমে হচ্ছে ঘটাতে পারে কিন্তু আরএসএ নেগেটিভ তার হচ্ছে আরএসএ পজিটিভ এবং হচ্ছে সঞ্চালন করলে আরএসএ অ্যান্টিবডি সৃষ্টি হয়ে থাকে আরএসএ অ্যান্টিজেনের মাধ্যমে হচ্ছে বিটা করে তার হচ্ছে রক্তের লইতে অনেক বি পজিটিভ তারপর হচ্ছে সর্বজনীন ঘটিত ইউনিভার্সাল রিসিপিয়েন্টটা বলে তারপর হচ্ছে রক্তের রূপে দিতে পারে ও পজিটিভ তার হচ্ছে সর্বজনীন কথা ইউনিভার্সাল ডোনার এবং রোগীকে রক্ত দিতে পারে। তারপর হচ্ছে কাকে বিবর্তনের মাধ্যমে হচ্ছে জনক সেবা অভিহিত করা থাকে হেমোপোডিওক্লোসিস তারপর জীবাণুজনক হচ্ছে কে হচ্ছে বিবর্তনজনক অভিহিত বলা থাকে আসমিক হিস্ট্রি অযোগ্যের বিলুপ্তি এবং ধরলো তারপর হচ্ছে ধারণা পোষণ করে থাকে অবর্তনশীল তারপর হচ্ছে জীবেরাও এই মত হচ্ছে নিম্ন কোনটি বুফন তারপর হচ্ছে বিজ্ঞানী বুফন তারপর হচ্ছে বিজ্ঞানী বুফন এবং সদস্য 7 থেকে সদস্য 88 যে পরিবর্তনশীল তারপর হচ্ছে পৃথিবীতে অবশ্যই জীবের পরিবর্তন হতে নিম্ন কোনটি বিবর্তনের ধাপ ন্যানো বিবর্তন তারপর হচ্ছে বিবর্তনের ধাপ তারপর হচ্ছে তিনটি ধাপে যেমন হচ্ছে মাইক্রো বিবর্তন তারপর হচ্ছে মাইক্রো তারপর হচ্ছে প্রভাবে যে বিবর্তন করে থাকে মাইক্রো বিবর্তন বলা থাকে এক্ষেত্রে যে হচ্ছে তীব্র তারপর জীব কোষী তারপর হচ্ছে অতি অল্প মাত্রার পরিবর্তনশীলতা করে বিভিন্ন যাতে রেসা ক্লাইন এবং হচ্ছে উপপ্রজাতির মাধ্যমে হচ্ছে সৃষ্টি হয়ে থাকে তার হচ্ছে মাইক্রো বিবর্তন তারপর হচ্ছে মাইক্রো তারপর হচ্ছে উপপ্রজাতির মাধ্যমে হচ্ছে মাইক্রো বিবর্তন বলা হয় মাইক্রো বিবর্তন তারপর হচ্ছে সমূহ করে উপরের পর্যায়ে স্তরগুলোকে মেগা বিবর্তন বলে। বিবর্তনের মাধ্যমে হচ্ছে মাছা থেকে উপচার উপজাত থেকে সরিষার পিছর থেকে উল্টোপাখির মাধ্যমে সৃষ্টি হচ্ছে জনপ্লাবজের মতবাদ নির্মাণের কোনো বিজ্ঞানী তারপর হচ্ছে পাঁচজন বিবর্তনের আধুনিক মতবাদ এর হচ্ছে উচিত মতবাদ ফাংশনাল ল্যামার্কা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ এবং আধুনিক সংশ্লেষ মতবাদ ডারউইন তারপর হচ্ছে জার্মোপ্লাজের মতবাদ অগস্ট পাঁচজন পরিব্যক্ত মতবাদ দা ফ্রিজ। বালাজির সদর প্রবর্তন হচ্ছে লামার্কার ফরাসি বিজ্ঞানী এবং দার্শনিক পরিচিত ছিলেন। তার হচ্ছে তিনি বালাজির একজন প্রবর্তক তার হচ্ছে বালাজির মেরুদণ্ডী এবং আমৃতি দুটি ভাগে ভাগ করেন তার হচ্ছে তার মতো তার হচ্ছে অর্জিত তার হচ্ছে মতবাদ বলা থেকে ফিলোসফিক মাত্রা হচ্ছে
ল্যামার্কিজম মতবাদের বিবর্তনের উপর সর্বপ্রথম উদ্ধৃত মতবাদ হলেন যা ব্যাপটিস্ট ল্যামার্ক নামক একজন ফরাসি বিজ্ঞানী। এই মতবাদের থিওরি অফ ইনহেরিটেন্স সেক্রেটারি ক্যারেক্টার্সের অর্জিত বংশানুক্রমের বংশানুক্রম নামে খ্যাত তার লেখা। ফিলোসফিকে তারপর জুলজিকে নামক 1809 সালে মতবাদ প্রকাশ করেন। তারপর দ্য ব্রিজ, তারপর বিবর্তনবাদ এবং বর্তমান মিউটেশন এবং ফাইজম্যান, তারপর জার্মপ্লাজম মতবাদ তারপর প্রদান করেন তার রচিত গ্রন্থ অরিজিন অফ স্পিসিস বাই ন্যাচারাল সিলেকশন। তারপর নিম্নগুলি ডটসনের ল্যামার্কের সূত্র না বর্ষবৃদ্ধির হার ল্যামার্কের সূত্র হচ্ছে ডটসন 1960 সালে ল্যামার্কের চারটি তারপর সুবিধা প্রাণীদের সূত্র হচ্ছে প্রথম সূত্র বৃদ্ধি, তারপর দ্বিতীয় সূত্র হচ্ছে পরিবেশের প্রভাব জীবের সক্রিয় প্রচেষ্টা এবং আঙ্গিক পরিবর্তন, তৃতীয় সূত্র হচ্ছে ব্যবহার ও ব্যবহার, চতুর্থ সূত্র হচ্ছে উদ্দীচিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার অরিজিনাল স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এর গত শতাব্দীর গ্রন্থটি রচিত হয় 1869 সালে ডারউইনিজম হচ্ছে রবার্ট চার্লস উইনি, 1809 সালে 1882 সালে ব্রিটিশ বিজ্ঞানী এবং ন্যাচারালিস্ট, 1869 সালে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন নামক গ্রন্থে বিবিধ সিদ্ধান্ত এবং জনমত মতবাদ প্রকাশ করেন। এই মতবাদকে প্রাকৃতিক নির্বাচন মাধ্যম ডারউইনিজম নামে পরিচিত। তারপর হচ্ছে নিম্নের কোনটি ডারউইনের মতবাদের ধাপ নয়? অব্যবহার এবং অপব্যবহার। তারপর হচ্ছে ডারউইনের মতবাদ 1858 সালে ওয়ালেস এবং জৈব বিবর্তন সম্বন্ধে যে বক্তব্য রয়েছেন তাই তার হচ্ছে ডারউইনিবাদ নামে আছে। মতবাদের ভিত্তি দুটি থেকে তারপর হচ্ছে কতগুলো বাস্তব ঘটনা পর্যবেক্ষণে বাস্তব ঘটনাগুলো ফলাফল প্রকাশিত। তারপর হচ্ছে ভিত্তিমূল্য ডারউইনিবাদ হচ্ছে বিবর্তন দুটি ছড়ি ধাপে বংশবৃদ্ধির উচ্চার বাসস্থানের সীমাবদ্ধতা, তারপর হচ্ছে বিমান সংক্রান্ত হচ্ছে প্রবৃত্তির অসীম ক্ষমতা, যুগধর্ম যে প্রাকৃতিক নির্বাচন না, তারপর হচ্ছে বাইজমের জার্মপ্লাজম এবং সোনোপ্লাজম তাদের প্রকাশ হয়ে থাকে 1896 সালে জার্মপ্লাজম এবং সোনোপ্লাজম। 1896 সালে তার জার্মপ্লাজম সোনোপ্লাজম তাদের উল্লেখ করা হয় থাকে জীবের জননাঙ্গে অবস্থিত জননান্য কোষে থাকে। তারপর জার্মপ্লাজম তাদের অবশিষ্ট কোষের সোমাটিক এবং সোনোপ্লাজম পরিবেশের প্রভাবে সোনোপ্লাজম পরিবর্তন করলে তারপর হচ্ছে জার্মপ্লাজমে কোনো পরিবর্তন না হতে পারে, তাই সোনোপ্লাজম বংশগতি তার হচ্ছে বংশগতির সমতা লাভ করে। সুতরাং পরিবেশের সব প্রত্যক্ষ এই বিবর্তনের সত্য হতে পারে না। বিবর্তনের প্রভাব করে তার হচ্ছে অভিযোজন প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে এখানে নির্বাচিত হয়ে থাকে। জার্মপ্লাজম স্তরের নির্ণয় কোনটি অঙ্গটি মানবদের নিষ্ক্রিয় অঙ্গ নয়, কর্ণালতি তার হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে প্রচলিত ধারণায় যেসব অঙ্গ তার হচ্ছে একজন পুরুষের দেহে সুগঠিত কর্মক্ষম ছিল কিন্তু বংশপরম্পরায় গুরুত্বহীন অপরিচিত এবং কার্যকর অবস্থায় রয়েছে নিষ্ক্রিয় অঙ্গ মানুষের শতাধিক নিষ্ক্রিয় নিষ্ক্রমণ রয়েছে, যেমন হচ্ছে চোখের ভিতরে কোনায় উপকলা বাক্যাল দাঁত সহ অনেক ধরনের দাঁত, তাদের কাইলম বৈকর্ণের 3টি করে কর্ণা বেশি বিবেচনা থাকে বঞ্জাস্থি, তারপর হচ্ছে মেরুদণ্ডের অ্যাপেন্ডিক্স থাকে, মানবদের লুপ্ত অঞ্চলকে বলা থাকে থাইরয়েড গ্রন্থি। তারপর হচ্ছে ভ্রূণাবস্থায় এটি জীব এবং সংক্ষিপ্তকারী তারপর প্রকাশ করা থাকে। উত্তর হচ্ছে বিয়ারের মতবাদ। তার হচ্ছে হাতছা এবং উভয় তার হচ্ছে প্রথম ঘটনাকে পরস্পর পৃথক করা যায় না। এই সাদৃশ্য জার্মান বিজ্ঞানী ভুবন বিয়ার বলেছেন যে ভ্রূণাবস্থায় এটি জীব ব্রাধি ইতিহাসকে সংক্ষিপ্তকারে প্রকাশ করে এতে থাকে। তারপর ভাইজম্যান 1896 সালে তার হচ্ছে জার্মপ্লাজম সোনোপ্লাজম তত্ত্ব বর্ণনা করে 1866 সালে পুনরাবৃত্তি মতবাদ রিকভারেশন থিওরি বর্ণনাবাদ করেন। তারপর এই মতবাদ অনুযায়ী ব্যক্তিজন জাতি পুনরাবৃত্তি করে তার পুনরাবৃত্তি মতবাদের প্রবক্তা হচ্ছেন হেগেল। আলফ্রেড রাসেল ওয়ালেস 1870 সালে পৃথিবীকে অঞ্চলে 6টি অঞ্চলে ভাগ করেছেন। তারপর প্রাণীদের 6টি ভৌগোলিক অঞ্চল, তারপর প্রাণীদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আলফ্রেড রাসেল তারপর 1870 সালে 6টি অঞ্চলে ভাগ করেছেন। এই অঞ্চলের যে জীবের সাথে অন্যটি খুবই সাদৃশ্য রয়েছে। জীবের ভৌগোলিক বিভাজন দ্বারা অভিব্যক্তির ধারা বিবর্তনের ধারা কটি 3টি, তারপর বিবর্তনের 3টি ধরে রয়েছে অপসারী বিবর্তন, অভিসারী বিবর্তন, সমান্তরাল বিবর্তন। 3 প্রকাশের বিশিষ্ট। তারপর হৃৎপিণ্ড বিদ্যমান কোনো প্রাণীর হতে ব্যাঙ, তারপর হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের প্রকাশ, তারপর হচ্ছে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের পতনের তুলনামূলক আলোচনা করলে দেখা যায় মাছে 2 প্রকাশের বিশিষ্ট হৃৎপিণ্ড, ব্যাঙে 3 প্রকাশের বিশিষ্ট হিসেবে 4 প্রকাশের বিশিষ্ট এবং মাছে পাখি স্তন্যপায়ীতে 4 প্রকাশের বিশিষ্ট হৃৎপিণ্ড বিদ্যমান থাকে। তা হচ্ছে ভূতাত্ত্বিক কালক্রম অনুসারে পৃথিবীকে কটি মহাকালে ভাগ করা যায়? 5টি ভূতাত্ত্বিক কালক্রম আছে। ভূতাত্ত্বিক কালক্রম আছে মহাকাল, যুগ, উপযুগ, তারপর হচ্ছে মহাকাল হচ্ছে সিনোজয়িক, মেসোজয়িক, প্যালিওজয়িক, প্রোটারিক, আর্কিওজয়িক, তারপর হচ্ছে ভূতাত্ত্বিক হচ্ছে যুগ হচ্ছে অ্যাক্রোটিকাল, তারপর হচ্ছে উপযুগ 60টি, তারপর হচ্ছে আধুনিককালে ঘোড়া হচ্ছে ইকুস ঘোড়ার বিবর্তন। ঘোড়ার উপবাসী হিসেবে 1 ফুট উচ্চতা বিশিষ্ট, তারপর হচ্ছে হিরোথেরিসাম তার হচ্ছে বড়টি প্রথম উত্তর আমেরিকা আবির্ভূত হয়ে থাকে ইওসিন যুগে। এর আকৃতিতে অনেকটা ছোট কুকুরের মতো ছিল। বিবর্তনের পথ ধরে মোহিপাস, মেরিচিপাস, পিলোহিপাসের মাধ্যমে চাঁদানি ঘোড়া ইকুয়াসের মাধ্যমে উদ্ভব যা সমবৃদ্ধিতে বিস্তৃত রয়েছে। পাখির ডানা এবং হচ্ছে পাখির ডানা পরস্পর হচ্ছে সমবৃত্তি অঙ্গ, তার হচ্ছে সংস্থা, তার হচ্ছে সমবৃত্তি অঙ্গ, হোমোলগাস হচ্ছে অ্যানালগাস, বিভিন্ন প্রাচীতে বিদ্যমান তার হচ্ছে অঙ্গ যেসব অঙ্গের গঠন হচ্ছে অনুরূপভাবে তাদেরকে সমসংস্থ অর্গান বলা থাকে। এইসব অঙ্গের কাজের দিক থেকে অনুরূপ না হতে পারে। বাকি পাদের ডানা মানুষের হাত ঘোড়ার সামনের দিকে এবং তিমির ফ্লিপার তারপর হচ্ছে দাদার মতো এবং হচ্ছে প্রভৃতি সমসংস্থ অন্যদিকে হচ্ছে যেসব প্রাণীদের বিদ্যমান অঙ্গ তার হচ্ছে কাজের দিক থেকে অনুরূপ ঘটনা কিন্তু উৎপাদের দিকে ভিন্নতর হতে তাদেরকে সমবৃত্তি অঙ্গ। যেসব পাখির ডানা এবং প্রজাপতির ডানা সমবৃত্তি অঙ্গ উভয়ই প্রাণীকে উঠতে সাহায্য করে কিন্তু গঠন উৎপত্তিতে কোনো মিল নেই। নব্য-ডারউইনবাদের প্রধান প্রবক্তা ছিলেন অগাস্ট ওয়েসম্যান। তারপর হচ্ছে ডারউইনবাদ যখন তার প্রবর্তনের মতবাদ প্রকাশ করেন না তখন জিনতত্ত্ব প্রকাশ না হয়ে থাকে কীভাবে ডারউইন তা জানতেন না। জিনতত্ত্ব এবং প্রবর্তনের ব্যাখ্যা দিয়েছেন ফলে জিনতত্ত্ব ডারউইনের নতুন সংজ্ঞায়িত করে নব্য-ডারউইনবাদের নামে পরিচিত। নব্য-ডারউইন প্রবক্তা ছিলেন অগাস্ট ওয়েসম্যান। তারপর 1850 সালে জার্মপ্লাজম তার মাধ্যমে দুর্বল দিকগুলোকে জ্ঞানালোকে সবল করেন এবং নব্য-ডারউইনবাদের মধ্যে ভাইজম্যান ছাড়া হাক্সলি, স্পেন্সার, তারপর গ্রে, হেগেল নাম উল্লেখযোগ্য।
তারপর হচ্ছে প্রাকৃতিক মতবাদের মধ্যে কয়টি ধাপ রয়েছে? ৬টি। তারপর হচ্ছে ডারউইনের প্রাকৃতিকবাদ নির্বাচনের ব্যাখ্যা। ডারউইনের ওয়ালেস প্রাকৃতিক নির্বাচন মতবাদ দ্বারা মোটামুটিভাবে তথ্যবল এবং বাস্তব দৃষ্টিভঙ্গি সহ উপস্থাপন করার চেষ্টা করেছিলেন। তাদের যুক্তি অনেকটা দৃঢ় জোরালো। এই তথ্যগুলো আলোচনা করে প্রাকৃতিক নিরাপত্তা মতপাল্লা করে বেশি সুপারি এবং যুক্তিসঙ্গত। তাদের তথ্য যুক্তিসঙ্গত করতেই ধাপে উল্লেখ বিভক্ত অর্থাৎ বংশবৃদ্ধির হার, বাসস্থানের সীমাবদ্ধতা, জীবন সংগ্রাম, বাঁচার প্রতিযোগিতা, বিশ্বব্যাপী বিভিন্নতা প্রকারের আবির্ভাব, যোগ্যতার উদ্ভব-পরিবর্তন, তারপর হচ্ছে জৈব প্রাকৃতিক মর্যাদা সুবিধাজনক পরিবর্তনে উত্তরাধিকার প্রজাতির উৎপত্তি, মানুষের উদ্ভব হয়ে থেকে প্রায় ২ কোটি বছর আগে। জুরাসিকের সময়কাল বলা হয় থেকে হচ্ছে প্রায় ১৬ কোটি বছর। তারপর হচ্ছে মহাকালকে স্তন্যপায়ী যুগের বলা হয় থেকে। উত্তর হচ্ছে সিনোজয়িক কোন জীবাশ্ম নেই মহাকালে, আর্কিওজয়িক। তারপর হচ্ছে জীবাশ্ম নিয়ে আলোচনা করা প্যালিওন্টোলজি জীববিজ্ঞানের যে শাখার জীবাশ্ম নিয়ে আলোচনা গবেষণা পুঙ্খানুপুঙ্খ বলা হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান বা হচ্ছে প্যালিওন্টোলজি বলা থাকে। আর্কিওপ্টেরিক্সের সরীসৃপের বৈশিষ্ট্য হচ্ছে বৃষ্টি কষারেখা নিয়ে গঠিত। তারপর হচ্ছে আর্কিওপ্টেরিক্সের সরীসৃপের বৈশিষ্ট্য হচ্ছে আর্কিওপ্টেরিক্সের পাখির বৈশিষ্ট্য দাঁতের চোয়াল। তারপর হচ্ছে আর্কিওপ্টেরিক্সের পাখির বৈশিষ্ট্য হচ্ছে দেহ পালকাবৃত এবং দেহ পাখির মতো হয়ে থাকে। লম্বা কচুরিকা, বৃষ্টি এবং কচুরিকা নিয়ে গঠিত হচ্ছে আর্কিওপ্টেরিক্স সরীসৃপ। আমাদের পাখির ক্ষেত্রে চোয়াল চন্দ্রের মতো হয়ে থাকে। সরীসৃপের ক্ষেত্রে পুরো ভারী হাড় এবং ডানায় নখর হয়ে থাকে। পাখির ক্ষেত্রে নানা আকৃতির আগরপাত হয়ে থাকে। আর্কিওপ্টেরিক্স জীবাশ্ম সরীসৃপ থেকে পাখিতে রূপান্তরিত হওয়ার প্রমাণ বহন করে। এই কারণে বার্ডস আর গ্লোরিফাইড রেপ্টাইল পাখিটি মহিমান্বিত সরীসৃপ মহিমান্বিত সরীসৃপ বলা থেকে কাকে পাখি। নিচের কোনটি জীবাশ্ম জীবন্ত জীবাশ্মের উদাহরণ হচ্ছে প্লাটিপাস। তা হচ্ছে জীবন্ত জীবাশ্ম যেসব প্রাণী সুদূর অতীতে অহর্নিতে হচ্ছে লাফা করে আজ অংশগ্রহণ এবং শারীরবৃত্ত কাজের উপরিত রূপ নিয়ে পৃথিবীতে বেঁচে আছে তাদেরকে সমসাময়িক এবং সমগোত্রীয় সকলেরই হচ্ছে বহু পূর্বে বিলুপ্ত ঘটেছে এবং যারা পর্বত থেকে পর্বতের রাসায়নিক বিস্ফোরণের উদ্ভবের নির্দেশন বহন করছে তাদেরকে জীবন্ত জীবাশ্ম লিভিং ফসিল বলা হয় থাকে। প্লাটিপাস এই ধরনের জীবাশ্ম জীবাশ্ম এই ধরনের বৈশিষ্ট্য যেমন হচ্ছে ডিম, রেচনা এবং সরীসৃপের শ্রেণীর মতো আর কিছু বৈশিষ্ট্য যেমন হচ্ছে স্তন্যগ্রন্থি, লোম, স্তন্যপায়ীর মতো। এছাড়াও লিনেলাস আর পেরিপ্লাস এবং স্পেন্ডনা এবং এমটি মারিয়া তারপর হচ্ছে জীবন্ত জীবাশ্ম বলা হয় ডিম পারে। এমন এক স্তন্যপায়ী জন্তু মারপুশিয়াল তারপর হচ্ছে কোনো মহাদেশে পাওয়া যায়। উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। ব্যাখ্যা হচ্ছে মারপুশিয়াল তারপর হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর দেহ একমাত্র অস্ট্রেলিয়া মহাদেশে প্রাপ্ত মারপুশিয়াল স্তন্য অন্য প্রাণীদের তা হচ্ছে স্পেসিফিক অধিক বিস্তারের ক্ষেত্রে বিবর্তনের ভিত্তিতে ব্যাখ্যা করা যায়। ভূতত্ত্ব থেকে জানা গেছে যে অস্ট্রেলিয়া মহাদেশের ভূখণ্ড একসময় আলাদা হয়ে গিয়েছিল। মারপুশিয়ালরা তখন অধিকাংশ বিস্তৃত থাকে এবং অমধর। তারপর স্তন্যপায়ী উদ্ভব করে নিয়ে হচ্ছে সম্পূর্ণ আলাদা হতে প্রভাবিত অস্ট্রেলিয়ার সম্মত গুটি কয়েক ধরনের আদি স্তন্যপায়ীর মূল ভূখণ্ড স্তন্যপায়ী আবির্ভাবের ফলে আদি প্রাণীরা প্রতিনিয়ত পরিচিত এবং বিলুপ্ত হয়েছে। অম্লধর প্রাণীরা অস্ট্রেলিয়া প্রবেশ করতে না পারাতে মারপুশিয়ালরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের বিবর্তিতভাবে সুযোগ পেয়ে বিভিন্ন আধিপত্য করতে সক্ষম হয়েছে। তারপর হচ্ছে এনসিটিভি অনুমোদিত গুরুত্বপূর্ণ এমসিকিউ সমূহ। তারপর হচ্ছে 13/3 থেকে হ্যাপিস্টেটিক। তারপর হচ্ছে মন্ডেলের প্রথম সূত্র ব্যতিক্রম উদাহরণ হচ্ছে অবসর বাবা মামে এবি হলে এবি এর শহর সমান হচ্ছে 50% নীলা বর্ণান্ত। তারপর হচ্ছে তার বাবা মায়ের জেনোটাইপ হবে ব্ল্যাঙ্ক। তারপর আছে যেহেতু বর্ণাঢ্য সেক্স লিঙ্ক ডিসঅর্ডার তাই নীলের ক্ষেত্রে মায়ের কমপক্ষে এক্স ক্রোমোজোম তাই এবং এক্স ক্রোমোজোম বর্ণাঢ্য থাকতে হবে কারণ নিধা মেয়ে বিধায় এক্স ক্রোমোজোম দুটি পেতে হবে তাহলে সে বর্ণাঢ্য হবে। তো সুতরাং এক্সসি ওয়াই বা এবং হচ্ছে এক্সসি এক্সসি বা এক্সসি ওয়াই বা হচ্ছে এক্সসি এক্স। তারপর হচ্ছে কোন মহাকালকে আর হিসেবে যুগ বলা থাকে মেসোজিক। আর তারপর হচ্ছে জীবাশ্ম নিয়ে আলোচনা করা হচ্ছে প্যালিওন্টোলজি। থিওরি অফ ন্যাচারাল সিলেকশন কোন পুস্তকে লেখা হয়ে থাকে? অরিজিন অফ স্পেসিস। কোন তত্ত্ব থেকে আর্কিওপ্টেরিক্সের উৎপত্তি হচ্ছে? উদাহরণ হচ্ছে রেপ্টিলিয়া। তারপর মেন্ডেলের প্রথম সূত্রে ফিনোটাইপিক একটি অনুপাত আছে। 3 অনুপাত 1 বংশগতি বিজ্ঞানের জনক হচ্ছে জন মন্ডেল। এবং মানুষের দেহকোষে কতটি অটোজোম থাকে? 44টি। বংশগতীয় রোগ নয় হচ্ছে ডায়রিয়া। তারপর হচ্ছে লিথাল জিনের কারণে মানুষের মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম অনুপাত হচ্ছে 2/1 এবং ডুপ্লিকেট রিসিসিসের কারণে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম অনুপাত হচ্ছে 9/4 কারণে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম অনুপাত হচ্ছে 13/3। মেন্ডেলের প্রথম সূত্রকে বলা থেকে পৃথকীকরণ সূত্র এবং মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে বলা হয়ে থাকে স্বাধীনভাবে সন্তানের সূত্র। তারপর হচ্ছে মানুষের দেহকোষে কতটি সেক্স ক্রোমোজোম থাকে? 2টি। সর্বপ্রথম জেনেটিক্সের শব্দটি ব্যবহার করা হচ্ছে বেটসন সহমূলকাস ক্রোমোজোম কেটি নকশা 2টি জিনের মাধ্যমে থাকে বলা থেকে এলিনোমর্ফ কোনটি জীবিত? উত্তর হচ্ছে ইকুয়াস 13/3 অনুপাত হয়ে থাকে এপিসিডি জিনের কারণে ভিত্তিজনিত। জাতীয় জনের পুনরাবৃত্তি প্রবক্তা হচ্ছে একেল। লিথাল জিনের কারণে কোনটি হয়ে থাকে? হিমোফিলিয়া এবং থ্যালাসেমিয়া। কোনটি পরিবেশ অন্তর্গত যোগ্যতম জয় এবং প্রাকৃতিক নির্বাচন।